আসসালামু আলাইকুম। সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানাবা। আসসালামু আলাইকুম। সাউন্ড ঠিক আছে আমার মনে হয়। তোমরা যারা যারা ক্লাস করতেছো, নাইস, থ্যাংক ইউ জানানোর জন্য। আচ্ছা, ফাইন। তো তোমরা কেমন আছো একটু জানাও। ভালো আছো তোমরা? তোমরা তাহলে ভালো আছো না? আচ্ছা, ফাইন। তো আমি মানে তোমাদের যেই লাইক ক্লাস করছো কতদিন, গত ক্লাসে যে ক্লাস করলা আমাকে একটু জানাবা যে তোমরা অলরেডি একটু আগে মনে হয় একটা ক্লাস করছো। জিকে ক্লাস ছিল তোমাদের। ওয়ালাইকুম সালাম। তানিয়া, লুৎফুন নাহার, শারিয়ার আহমেদ, সবাই বলতেছো। আফিয়া আনজুম, জুমে আছো ফেসবুকে আছো। তো আমি একটা কথা বলেই ক্লাসটা শুরু করতে চাই। সেটা হচ্ছে যে তোমরা এই পরীক্ষাতে যেটা রেগুলার এক্সাম, কে কে 75 এর উপরে পাইছো? 5 কেটে। হুম, এই এই পরীক্ষার জন্য 75 এর উপরে না দেখে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, না দেখে মানে তো বুঝতেছি। অনেকে অনেকে কি করে জানো, যে ঠিক আছে আমার এটা ইস কোনটা জানি হবে, আর একটু দেখা নেই, সমস্যা কি। অনেকে এরকম করে দেখে দেখে পরীক্ষা দাও। 75 যারা যারা এই প্রশ্নে পাইছো তাদের প্রিপারেশন লাইনে আছে। হ্যাঁ, তার মানে তুমি ধরে নিবা যে ইউ আর ইন দা রাইট ট্র্যাক। কথা বুঝতে পারছো? এখন বলতে পারো ভাইয়া 75, বাকিগুলা কেন পাইলাম না। এটা হচ্ছে যে ধরো একটা চ্যাপ্টার থেকে তো অনেক ডিটেইল প্রশ্ন করা হয়েছে, এই জন্য বললাম। আর মেডিকেল অ্যাডমিশন টেস্টে তো একটা চ্যাপ্টার থেকে তোমার দুইটা বা একটা প্রশ্ন আসবে। এই জন্য এই পরীক্ষায় যারা 75, একজন দিছে ভাইয়া আমি বই দেখে দেখে 88.25 পেয়েছি, এই কথাটা কে বললা? আমি একটু নামটা বলি তার। মোহাম্মদ জহিরুল ইসলাম। তোমার রোল হইতেছে 21007754। হ্যাঁ, ও দিছে যে ভাইয়া আমি বই দেখে দেখে 88.25 পেয়েছি। আচ্ছা, তুমি আমাকে এই কথাটা কি উদ্দেশ্যে বললা আমি জানি না। তুমি কি কোনো ধরনের সিম্প্যাথি পাওয়ার জন্য বললা কিনা, অথবা তুমি কি কোনো মজা নিতে বললা কিনা, আমার কোনো আইডিয়া নাই। তবে যে কাজটা করছো খুবই খারাপ করছো, এই কারণে যে আমি একটা জিনিস জিজ্ঞেস করলাম, তুমি এটা সিরিয়াসনেস দিলা না, তারপর উল্টা বলতেছো দেখে দেখে পরীক্ষা দিছি। সো যেহেতু তোমার নামটা আমি উচ্চারণ করেই ফেললাম, তোমার নামটা আরো অনেকে শুনলো, ফিউচারেও আমি তোমার নাম এই ভিডিও রেকর্ডিং দেখে তোমার নামটা হয়তো বা মনে করবো, আমি দেখবো তুমি প্রত্যেকটা এক্সামে কত মার্ক পাও। হ্যাঁ, এবং মার্ক অনুযায়ী তোমার বাসাতেও আমি একটু ফোনে কথা বলবো যে আপনার আহ, ছেলে, আপনারা তো তোমরা কি জানো কিনা যে তোমাদের গার্জিয়ানরা যে অনেক ফোন দেয় আমাদেরকে, যে ফোন দিয়ে অনেক মন খারাপ করে বলে যে মা, বাবা, আমার ছেলেটা আমার মেয়েটা পড়াশোনা করে না, অনেক কষ্ট করে পড়াইতেছি, কারণ অনেকটা খরচ করে পড়াশোনা হচ্ছে, পড়াশোনা ঠিক মতো করো না। সো কি করো তোমরা ক্লাসে সেটা জানানোর জন্য আর কি। হ্যাঁ, সো ওটাই। যাই হোক, আমার একটা কথা শুরু করি, কার কোনো একজনের জন্য আমি ক্লাসের আমার ইয়ার ডিস্টার্ব করবো না। সো আমার জাস্ট কথা একটাই, এই পরীক্ষাতে যারা 75 আপ আপ পাইছো তারা ট্র্যাকে আছো। সিম্পল কথা। যে হ্যাঁ ভাইয়া, তার মানে যারা 75 আপ পাইছো মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আসুক তুমি পারবা। আর যারা যারা যেগুলো বাকিগুলো ভুল করছো ওগুলা দাগাই ফেলবা বইয়ের মধ্যে, যে ভাই আমি এটা ভুল করছি। একটা ক্লাস করছো, পরীক্ষা দিছো, আজকে একটা জিকে ক্লাস করলাম, আমাদের মুবিন ভাইয়ের ক্লাস করলাম, অনেক সুন্দর ক্লাস। এরপরে আবার এই ক্লাস করতেছো, এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তুমি তোমার যেই তরঙ্গ পড়ছো একটু রিভিশনটা দিবা। খাতা কলম নেওয়ার কিছু নাই, জাস্ট দেখবা আমি কি বলি, আর বিগত বছরে কি কি প্রশ্ন আসছে ওগুলা। আর তোমাদের প্রবলেম সলভিং পোস্টে তো তোমরা কমেন্ট দিবাই, আমি সেখানে সলভ দিবই। দুইটা কথা, তোমরা এই চ্যাপ্টার, আমরা যখন এই চ্যাপ্টারটা পড়তে বসবো তোমাকে আমি একটা কথা বলি, এই চ্যাপ্টারটা হচ্ছে ফিজিক্সের সব থেকে কঠিন চ্যাপ্টার। ফিজিক্স ফার্স্ট পেপারের এই চ্যাপ্টার থেকে বোঝার অনেক কিছু আছে। এই চ্যাপ্টার থেকে যারা পর্যায়বৃত্ত গতি ক্লাসটা করো নাই, এখানে কে কে আসো যারা পর্যায়বৃত্তি গতি ক্লাসটা করো নাই, পর্যায়বৃত্ত গতি ক্লাসটা যারা যারা করো নাই, তারা তারা কিন্তু এই চ্যাপ্টারের অনেক কিছুই বুঝবা না। সো আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা আলটিমেটলি পর্যায়বৃত্ত গতি ক্লাসটাও দেখে নিবা। হ্যাঁ ঠিক আছে, যারা যারা মার্ক জানাচ্ছ আমি দেখতেছি অনেকের মার্ক, থ্যাংক ইউ। হুম, আচ্ছা ক্লাস না হলে হবে প্রীতি?
অবনী জান্নাত, তুমি আমাকে যে প্রশ্নটা করছো এই প্রশ্নটা কিন্তু সলভ ক্লাসে করার মতো প্রশ্ন না। তুমি দরকার হইলে অফিসে যোগাযোগ করো অথবা আমাকে পার্সোনালি ফোন দাও, ইনবক্স করো, আমি সেখানে রিপ্লাই দিব। একটা ক্লাসে সবাই তুমি জিজ্ঞেস করা এটা উচিত না? তোমাদেরকে প্রত্যেক ক্লাসে আমরা বলতে বলতে হয়রান যে ভাইয়া নতুন বই লাগবে বা এই বইয়ের এই এডিশন আসছে, তোমরা তারপরও এই ইনফরমেশন গুলা তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদের থেকেও নিতে পারো। ঠিক আছে, ফাইন। আর কয়েকটা জিনিস হচ্ছে পর্যাবৃত্ত গতি করতে হবে। আর এই চ্যাপ্টারটা যখন তুমি করবা, এই চ্যাপ্টারটাকে 3 ভাগে ভাগ করে পড়বা পড়ার সময়। হ্যাঁ, প্রথম ভাগে তুমি রাখবো হচ্ছে বৈশিষ্ট্য, যে হ্যাঁ এখানে আমরা জানি যে অনেক ধরনের আর তরঙ্গ আছে, আর তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, তারপর হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আছে, এগুলার বৈশিষ্ট্য, তারপরে স্থির তরঙ্গ অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য পার্থক্য করে ভাইয়া পড়াইছেন। এরপরে বিটের কিছু বৈশিষ্ট্য আছে। তারপর মনে করো যে পরবশ কম্পন অনুনাদের মধ্যে একটা পার্থক্য আছে। তো এই বৈশিষ্ট্যমূলক টপিক গুলা একসাথে আমরা পড়বো। ঠিক আছে, এরপরে আমরা কি করব? এরপরে আমরা করব হচ্ছে কিছু সংজ্ঞা আছে। তোমার কি মনে আছে যে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, তারপরে তীব্রতা কাকে বলে? হ্যাঁ, সংজ্ঞা আছে। তারপরে কিছু বাদ্যযন্ত্র রিলেটেড কিছু সংজ্ঞা আছে। সুর কি, তাই না? সুর কি বলতো? সুর কি, তারপরে স্বর কি, মূল সুর কি, অষ্টক কোনটা, মূল সুর হইতেছে সব থেকে কম্পাঙ্ক যার, বাকি সুরগুলো হইতেছে তার উপসুর, তাই না? এবং যদি মূল সুরের 2 গুণ হয় তাকে কি বলা হয় বলতো? মূল সুরের 2 গুণটাকে কি বলা হয়? অষ্টক বলা হয়, তাই না? সেটা অষ্টক হইতেছে প্রথম সমমেল, তাই না? দ্বিতীয় সমমেল কি, তার 3 গুণ, মানে সমমেল বা হারমোনিক হইতেছে যত গুণিতক হয়। তাহলে এই সংজ্ঞাগুলো, এবং কিছু মাত্রা আছে, কিছু একক আছে, সরি। যেমন তীব্রতার একক কি, তীব্রতা একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, তাই না? কিছু একক আছে, এগুলো এক ভাগে পড়বা। আর এক ভাগে রাখবা হচ্ছে ম্যাথ। কথা বুঝতে পারছি? এবং তুমি দেখবা যে এই চ্যাপ্টারে অনেক কঠিন কঠিন কিছু জায়গা আছে। ভাইয়া একটা সমীকরণ তুলে দিল, সমীকরণ থেকে কিছু ম্যাথ আছে, যে y1 এর মান এত, y2 এর মান কত, এরা উপরিপাতিত হইলে মানে সম্মিলিত কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে। এই ধরনের ম্যাথ মেডিকেলের জন্য দরকার নাই। আমার ক্লাস তোমরা আগে করছো না বলো তো? যারা যারা ক্লাস করতেছো এখন, আমার ক্লাস কি করছো না? আচ্ছা, একজন দিচ্ছে পরবশ অনুনাদ মুক্ত কম্প টপিক গুলো, হ্যাঁ রিপিট করবো, সমস্যা নাই। ভাইয়া বিভিন্ন তরঙ্গ কম্পাঙ্ক, হ্যাঁ ঠিক আছে বুঝাই দিব, সমস্যা নাই সাথী। আস্তে আস্তে ঠান্ডা মাথায়, হ্যাঁ বুঝাবো। তাহলে আমি কিন্তু একটা কথা বলছি তোমাদেরকে যে ভাইয়া মেডিকেলে ম্যাথ আসবে দুইটা। দুইটা ম্যাথের জন্য পাগলের মতো ম্যাথ করবা না। যতটুকু ভাইয়া ক্লাসে করায় ততটুকুই করবা। এই চ্যাপ্টারে ম্যাথ আছে 3 রকমের। একটা হইতেছে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এই সূত্র তোমরা জানো। আর একটা হইতেছে তরঙ্গ দৈর্ঘ্য গুলার অনুপাত। হ্যাঁ, যে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত λ1:λ2:λ3 দিয়ে থাকলে কম্পাঙ্কের অনুপাত বের করতে বলে, এটা এক ধরনের ম্যাথ। আরেক ধরনের ম্যাথ হইতেছে শব্দের বেগের ম্যাথ বা বিটের ম্যাথ। তাহলে এই 3 ধরনের ম্যাথ আছে, তাই না? একজন বলছে ভাই আমি এটা নিয়ে টেনশনে ছিলাম যে এই ম্যাথ গুলা নিয়ে আমার কথা শুনে সাহস পাইবে আপনার, কি বলছে আল্লাহ জানে মাকসুদা, আল্লাহ জানে, সমস্যা নাই। আচ্ছা, তো মেইন কথা হইতেছে অনেক অনেক কথা হইলো। আমি তোমাকে চ্যাপ্টারটা গুছাই দিতে চেষ্টা করতেছি কেমনে করে পড়বা। হ্যাঁ, কেমনে করে পড়বা। খোলা নল, যারা যারা বলতেছো ভাইয়া যে কথাগুলা একটু রিপিট করেন, আমি একটা কথা বলি ভাইয়া। এখন ধরো কয়েকটা ব্যাপার কি, রিপিট করার ব্যাপারটা হচ্ছে যে যতটুকু প্রবলেম আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আর রিপিট করার ব্যাপারটা হচ্ছে কি জানেন, তোমাদের এই ক্লাসের ফয়সাল ভাই যে ক্লাসটা নিছেন, রেকর্ডিং যে ক্লাসটা, রেকর্ডিং ক্লাসটা কিন্তু অলরেডি গ্রুপে আছে। এবং আমি তোমাদের কিউএনএটি চাচ্ছিলাম, আমি বারবার বলছি ভাই এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা ভাইয়ার প্রত্যেকটা কথা মন দিয়ে শোনো। সো তোমরা কি করবা, মনে করো কারো বিটে সমস্যা আছে, হ্যাঁ, অথবা কারো মনে করো অনুদৈর্ঘ্য তরঙ্গে সমস্যা আছে, তোমরা ওই রেকর্ডিং এ টেনে ওই জায়গায় চলে যাবা, ওই জায়গাটা দেখে নিবা। ঠিক আছে, ওই জায়গাটা দেখে নিবা। তাহলে তোমার, কারণ ভাইয়া যেমনে বুঝাইছে, ভাইয়া কিন্তু অনেক এক্সট্রা অর্ডিনারি লেভেলে বুঝাইছে। এই লেভেলে মানে মানে এর থেকে ডিটেলস বুঝানোর দরকার নাই আর কি। হ্যাঁ, একজন বলছে অগ্রগামী এবং স্থির তরঙ্গের বৈশিষ্ট্য মনে থাকে না। ভাইয়া এটা মনে থাকার জন্য জানি ভাই কি পড়াইছিল একটা, এই যে অগ্রগামী তরঙ্গ স্থির তরঙ্গের পার্থক্য পড়ার জন্য ভাই একটা পার্থক্য আকারে একটা লাইন লেখাই দিছিল। কারা কারা লাইনটা মনে রাখছে বলো তো? কারা কারা মনে রাখছে একটু বলো তো, লাইনটা কি ছিল? অগ্রগামী তরঙ্গের পার্থক্যটাকে মনে রাখার জন্য একটা লাইন ছিল না, 2 বার অবশ্যই, তাই না? ওই লাইনটা আমি তোমাকে আস্তে আস্তে যাবো সেখানে, আগে আমরা শুরু করি আমাদের আজকের প্রশ্নটা। তারপরে আমরা ইয়াতে যাবো। দেখো, কম্পনশীল বস্তুকে আর কি নামে ডাকা যায় না? এটা তুমি যদি নাও পড়ো, দেখো সকন বইলা তো কোনো ওয়ার্ড নাই। সকন অ্যান্সার, এটা সবাই পারছো। সকল কণা নির্দিষ্ট বেগে 2 বার অবশ্যই, ভেরি গুড।
সকল কোণা নির্দিষ্ট বেগে 2 বার অবশ্যই। এর মানে কি সকল কোণায় তোমার পর্যাবৃত্ত গতি সম্পন্ন হয় 2 বার, মানে কি ওই যে 2টা সুস্পন্দ বিন্দু অথবা 2টা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অবশ, অবশ্যই কি বুঝাইছে বলে ফেলো, 2 বার অবশ্যই অবশ্যই কি বুঝাইছে বলে ফেলো, বিস্তার সমান হয়, তাই না? আচ্ছা, আস্তে আস্তে সেখানে আসবো। ঠান্ডা মাথায় এখন একটু ক্লাসে মন দাও, জাস্ট প্রশ্নগুলো দেখো। হুম, হ্যাঁ বিটের ম্যাথ গুলো বলবো, টেনশন করার কিছু নাই। দেখো এটা সব, এটা পারবা। কম্পনের ফলে যে শক্তি, কোন শক্তি থেকে শব্দ হয়? আচ্ছা বলো তো, কম্পন মানে কি কাঁপাকাঁপি না? কাঁপাকাঁপি মানে কি নাড়াচাড়া না? চিন্তা করো তো, নাড়াচাড়া না? তোমরা যদি কাজ ক্ষমতা শক্তি ক্লাস করে থাকো, তোমাদের ওখানে একটা টপিক ছিল না যে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হইলো? তোমার কি মনে আছে ভাইয়া ক্লাসে বলছিল যে কাঁপাকাঁপি বা নাড়ানাড়ি মানে হচ্ছে যান্ত্রিক শক্তি। যেমন তুমি ফ্যান চালাইছো, বৈদ্যুতিক ফ্যান তুমি চালাইছো, তুমি বাতাস পাইতেছো, এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে? বৈদ্যুতিক শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়েছে, কারণ কি যে নাড়াচাড়া করতেছে ফ্যানটা ঘোরার কারণে, তাই না? ওই তো, তাহলে এই যে কম্পন থেকে তো শব্দ হয়, তাহলে কম্পন নাড়াচাড়া এটা বইয়ের লাইন, তাহলে এটা যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হবে। শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমকে কেমন হতে হবে? এটা হচ্ছে স্থিতিস্থাপক এবং অবিচ্ছিন্ন। মানে হচ্ছে তোমরা তো বুঝতেই পারতেছো যে আলটিমেটলি যখন একটা অণু অণু মনে করো একটা অগ্রগামী তরঙ্গ যায়, হ্যাঁ, সেটা একটা স্থিতিস্থাপক তরঙ্গ এবং মাধ্যমটা একটা অবিচ্ছিন্ন, মানে এক মাধ্যমে হইতে হবে। এটা সবাই জানো, বইয়ের লাইন। কোন তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না? একটাই তরঙ্গ আছে, যেমন সূর্যের আলো, আলো আমাদের মাধ্যমে কাছে যে আসতেছে, কোনো মাধ্যম কি লাগতেছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, মাধ্যমের প্রয়োজন হয় না। তরঙ্গের বৈশিষ্ট্য না কোনটা? তরঙ্গ মুখ নেই এটা, কারণ তরঙ্গ মুখ অবশ্যই আছে। এগুলা পারছো আমি জানি। আচ্ছা, উইচ শক্তি প্রবাহের দিক অনুসারে তরঙ্গ কত প্রকার? শক্তি প্রবাহের দিক অনুসারে তরঙ্গ 3 প্রকার, মনে আছে? ইউজুয়ালি তরঙ্গ 2 প্রকার, একটা হইতেছে অগ্রগামী স্থির, আরেকটা হইতেছে অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য, আরেকটা হচ্ছে শক্তির প্রবাহ অনুসারে। তাহলে শক্তির প্রবাহ অনুসারে যে 3 প্রকার, 3টা প্রকারের নাম কি কি বলতো? 3টা প্রকারের নাম কি বলো? একটা একমাত্রিক, 2 মাত্রিক, 3 মাত্রিক। একমাত্রিকের উদাহরণ কি ছিল বলে ফেলো তো, মনে করি চলো একটু পড়াটা। একমাত্রিক উদাহরণ একটা বই কি দেয়া ছিল? সুতা দেয়া ছিল, তাই না? সুতা দেয়া ছিল, ভেরি গুড, ভাইয়া বুঝাইছিল। 2 মাত্রিকের উদাহরণ কি দেয়া ছিল? 2 মাত্রিকের উদাহরণ কি দিয়েছে? পানির উপরে যেই আমাদের তরঙ্গ, তাই না? আর 3 মাত্রিকেরটা ছিল কি, যেটা হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা আলো, তাই না? তাহলে এখানে যদি বলে যে শক্তি প্রবাহ তো 3 প্রকার, তাহলে উদাহরণগুলো আমরা একটু রিভিশন দিয়ে ফেললাম। তুমি জাস্ট ক্লাসে আমার পড়াটা শোনো, আমি তোমাকে আজকে যা বলবো এর বাইরে এই চ্যাপ্টার পড়বাই না। ভাই এত সুন্দর মতো পড়াই দিছে, এর বাইরে এই চ্যাপ্টার পড়বাই না। একটা জিনিস মনে রাখবা, একটা চ্যাপ্টার থেকে পড়ার কোনো শেষ নাই। আমাদের মধ্যে ভয় লাগে যে ইস, যে এটা বাদ দিতেছি যদি এটাই পরীক্ষায় আসে। এই ভয়টা দূর করতে হবে, হ্যাঁ, আমাদের উপর ভরসা রাখতে হবে। কারণ কি, তুমি এই চ্যাপ্টার শেষ করতে পারবা না। তুমি জানো কিনা যে যারা ফিজিক্স নিয়ে যারা ভার্সিটিতে পড়ে, এক একটা চ্যাপ্টারে এক একটা টার্ম, এক একটা পরীক্ষা 3-4 মাস ধরে পড়ে। সো শেষ নাই পড়ার কোনো, যতটুক লাগবে আমরা ততটুক করবো। তাহলে আমাকে বলো তো, উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য 3 ডাইমেনশনাল ওয়েভ? মানে কি 3 মাত্রিক কোনটা হবে? লাইট ওয়েভ, সবাই পারছো। ট্রান্সভার্স ওয়েভের বাংলা কি বলো তো? ট্রান্সভার্স ওয়েভের বাংলা কি? অনুপ্রস্থ তরঙ্গ না? অনুপ্রস্থ তরঙ্গ না? অনু আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে সমকোণে যায়, তাই না? আচ্ছা বলো তো, তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ কিভাবে যায়? আমাকে বলো তো, অনুদৈর্ঘ্য তরঙ্গ কিভাবে যায়? কেউ কি বলতে পারবা? অনুপ্রস্থ তো সমকোণে, আর অনুদৈর্ঘ্যটা সমান্তরালে যাবে, তাই না? দেখছো, এগুলো কিন্তু রিভিশন। একটা যখন পড়বা অপরটাও মনে রাখতে হবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গটা কোনটা? এটা হইতেছে ট্রান্সভার্স বা আমাদের অনুপ্রস্থ। আমাকে বলো তো ভাইয়া, তোমাকে উদাহরণ কি যে কোনো এক পাশ মুখস্থ করতে বলছিল না? আমাদেরকে বলা হয়েছিল যে কোনটা অনুদৈর্ঘ্য, তাই না? অনুদৈর্ঘ্যের উদাহরণ গুলা পড়তে বলছিল না ভাই? বলো তো, নাকি আমি ভুল বললাম? একটু আমাকে বলতে হবে, সবাই লিখে লিখে জানো। অনুদৈর্ঘ্য বলছে না? হ্যাঁ, তাহলে এটার উদাহরণগুলো জানি কি ছিল? শব্দ রিলেটেড সবকিছু ছিল না? শব্দ রিলেটেড সবকিছু। শব্দ কোন কোন জায়গা থেকে উৎপন্ন হয়? বাদ্যযন্ত্র বা শব্দ, তাই না? আর হচ্ছে স্প্রিং ছিল, হ্যাঁ। আর একটা ছিল হচ্ছে অন্যান্য বই, সেটা ছিল হচ্ছে কেচো, কেচোর চলন। এগুলো আমাদের বইয়ের ছিল। তাহলে তুমি এগুলা খালি মুখস্থ রাখবা, এবং এগুলা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন। হ্যাঁ, ভেরি ভেরি গুড। হুম, আচ্ছা, প্রবাহীর কোন ধর্মের তরুণ, প্রবাহীর কোন ধর্মের তরুণ
আমাদের আর তরঙ্গ উৎপন্ন হয়। এটা একটু তোমাদের যারা বইয়ের লাইন বাই লাইন মানে বৈশিষ্ট্যগুলো ঠিক মতো পড়ো নাই, তারা পারো নাই। এটা হইতেছে আর তরঙ্গের বৈশিষ্ট্যের লাস্ট পয়েন্টে দেয়া আছে, হ্যাঁ, যে পৃষ্ঠ টানের দরুন। এটা একটু কঠিন প্রশ্ন ছিল, যারা পড়ো নাই। বলছে স্লাইড ব্ল্যাক দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা মেবি আমি তোমাদের জন্য ইয়া করে দিই, দাঁড়াও। না, স্লাইড তো ব্ল্যাক দেখা যাওয়ার কথা না, আমার সামনে তো ওপেন আছে ভাই। তুমি মনে হয় ভুল করতেছো, তুমি অন্য সাইডে নিয়ে গেছো, তাই। আচ্ছা, কোনটা লম্বিক তরঙ্গ না? লম্বিক তরঙ্গ কোনটা কোনটা পারো তাইলে? শব্দ, স্প্রিং, বাঁশি। তাহলে আলোক তরঙ্গ হইতেছে লম্বিক না। তরঙ্গ সংকোচন প্রসারণ হয় কোন তরঙ্গের মাধ্যমে? তাহলে সমকোণ তো ছিল ট্রান্সভার্স, সংকোচন প্রসারণ বা সমান্তরাল কোনটা? লঙ্গিটিউডিনাল। ভালো কথা, এখানে কি তুমি দেখতে পারতেছো যে ইংলিশ টার্ম গুলো যে শেখা লাগবে? ইংলিশ টার্ম গুলো যে শেখা লাগবে, দেখতে পারতেছো? ইংলিশ টার্ম গুলো লাগবে কিন্তু এইসব ক্ষেত্রে। আচ্ছা, একজন মাঝখানে বলছিল ভাইয়া মাধ্যম, বেগ, তরঙ্গ এগুলো একটু বুঝি না। আচ্ছা, ভাইয়াকে একটা লাইন লেখাই দিয়েছিল, তোমার কি মনে আছে? যে বেতন কমান, একটা ছিল বেতন আর একটা ছিল কমান, তাই না? তাই না? বেতন মানে কি ছিল জানি? বেগ কি ছিল বলো? বেগ তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল না। বেগ তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গই মনে করো, তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, নির্ভর করে না। তাহলে কিসের উপর নির্ভর করে? না বা নতে না, কিসের উপর নির্ভর করে? মাধ্যমের উপর নির্ভর করে, তাই না? এটা ছিল আমাদের বেগের ক্ষেত্রে। আর কমানো মানে কি? কম্পাঙ্ক। কম্পাঙ্ক, কম্পাঙ্ক হচ্ছে মতে মাধ্যম নির্ভর না। তাহলে কোনটা নির্ভর? কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তাহলে বেতন কমান দিয়ে কিন্তু আমরা এই দুটা জিনিস মনে রাখতে পারি। আর তরঙ্গ দৈর্ঘ্য কোনো কিছুর উপরেই, মানে তরঙ্গ দৈর্ঘ্য সবকিছুর উপরে নির্ভর করে, মাধ্যমের উপর নির্ভর করে, বেগের উপরও নির্ভর করে। তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন মাধ্যমে, ভিন্ন ভিন্ন বেগে ভিন্ন ভিন্ন হয়। মনে রাখবা, তরঙ্গ দৈর্ঘ্যের জন্য মনে রাখবা তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন, শেষ কথা। তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন হবে। একই মাধ্যম বলো, ডিফারেন্ট মাধ্যম বলো, তরঙ্গ দৈর্ঘ্য যে কোনো একটা শব্দ তরঙ্গের জন্য বিভিন্নই হবে, শেষ কথা। তাহলে যারা যারা এটা নিয়ে কোয়েশ্চেন করছিলাম, বেতন কমান মানে কি? বেগ তরঙ্গ নির্ভর না, মাধ্যম নির্ভর। তার মানে কি জানো? তার মানে হইতেছে একই মাধ্যমে, মনে করো একটা বায়ু মাধ্যম, বায়ু মাধ্যমে শব্দের বেগ অলওয়েজ সেম থাকবে। বায়ু মাধ্যমে আলোর বেগ সবসময় সেমই থাকবে, তাই না? শব্দের বেগ কত তোমরা জানো, আলোর বেগ কত, এগুলা একই মাধ্যমে সেম। তার মানে বেগ মাধ্যমের উপর নির্ভর করে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য নির্ভর করে না। ঠিক আছে? ডিফারেন্ট ডিফারেন্ট মাধ্যমে বেগ চেঞ্জ হয়ে যায়, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য নির্ভর করে না। কিন্তু কম্পাঙ্কটা তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তোমরা একটা চ্যাপ্টার পড়ছো না যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, ওগুলো পড়া হয়েছে না? তাহলে কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্য নির্ভর করে, কিন্তু বেগটা করে না। আবার বেগটা মাধ্যমে নির্ভর করে, কিন্তু কম্পাঙ্কটা করে না। আর তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন ভিন্ন ভিন্ন মাধ্যমে বিভিন্ন হবে, ডিফারেন্ট ডিফারেন্ট শব্দের জন্য একই মাধ্যমেও বিভিন্নই হবে। কথা কি বুঝতে পারছি? আমার কথা কি কারো বুঝতে কোনো সমস্যা আছে? একটু বলো তোমাকে ভাই, কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? আশা করি নাই। এখন তুমি খেয়াল করো, তার মানে এখানে প্রশ্ন বলছে তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য আমি কি বলছি? মানে বিভিন্ন বিভিন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্নই হবে। এই যে বিভিন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন হবে, কিন্তু একই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বিভিন্ন না যদি মাধ্যম এক হয়। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না, এটাও ঠিক না, এটাও ঠিক না। এটা সবাই, এটা অনেকেই ভুল করছো বড় প্রশ্ন দেখে। অনেক সময় কি হয় জানো, একটা প্রশ্নের বড় বড় অপশন দেখলে না আমাদের মানে মাথা মানে কাজ করে না, মনে হয় যে এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে, একটু ভয় ভয় লাগে। ওইসব প্রশ্ন না তুমি চাইলে স্কিপ করতে পারো, স্কিপ করে পরে আসা দেখতে পারো। যেমন এটা দেখো না, এটা কিন্তু অনেক বড় বড় অপশন, অপশন যত বড় তত পড়তে গেলে আমাদের মাথায় প্যাচ লেগে যায়, তাই না? এই জন্য এগুলোকে পরে অ্যান্সার করা উচিত। হ্যাঁ, তো এইসব প্রশ্ন পরে অ্যান্সার করবা। আর যদি তুমি এই জিনিসটা মাথায় রাখতে পারো যে হ্যাঁ ভাইয়া, ভাইয়া বলছে যে ভিন্ন ভিন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন, যদি মাধ্যম ভিন্ন হয় মাধ্যম একই হয় ফ্যাক্ট না, শব্দ বিভিন্ন ধরনের শব্দ হইলে তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন হবে। কিন্তু একই শব্দ যদি হয়, মাধ্যমও যদি একই হয়, সেক্ষেত্রে কিন্তু আবার সেমই হবে। ঠিক আছে? আচ্ছা, শব্দের প্রাবল্যের সাথে বিস্তারের সম্পর্ক বর্গের সমানুপাতিক। তোমাদেরকে একটা পড়াই ছিল, মনে আছে? যে সবকিছু সমানুপাতিক, তাই না? যে আই প্রপোর্শনাল টু কি ছিল মনে আছে? যে রো ঘনত্ব, বেগ, তারপরে পাই স্কোয়ার, আর স্কোয়ার, আর একটা জানি কি ছিল, এ স্কোয়ার, তাই না? এরকম ছিল এ স্কোয়ার। সবকিছুরই আর স্কোয়ার মনে ছিল না, আমি আরটা ভুল লিখছি। আর ছিল না, আর এর তো বর্গমূলের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? আর ছিল না। দূরত্ববাদ,
দূরত্বটা নিচে হবে, তাইলে দূরত্বের ব্যস্তানুপাতিক, একটারই বর্গের ব্যস্তানুপাতিক ছিল, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, ফাইন। তাহলে এটা মনে থাকলে সবাই মনে থাকবে। তরঙ্গ দৈর্ঘ্যের আচ্ছা, এই সূত্রের মধ্যে মনে হয় একটা কিছু মিসিং আছে, তাই না? এখানে মনে আমি এন লিখি নাই, এন স্কোয়ার। হ্যাঁ, এটাই সূত্রটা। ভেরি গুড নুসরাত জাহান, থ্যাংক ইউ। রিয়া গুহা অনেকে জানাচ্ছ যে আমি লিখি নাই, ধন্যবাদ। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যের সমান দূরত্বে দশা পার্থক্য কত? তোমরা যদি পর্যায়বৃত্ত ক্লাসটা করে থাকো বা ভৌত আলোক বিজ্ঞান ক্লাসটা করে থাকো, তোমরা কি একটা সূত্র পড়ছো যে দশা পার্থক্য, আমি একটু লিখি এখানে, দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2π/λ ইনটু পথ পার্থক্য। তোমরা কি পড়ছিলা এটা? এবং আমি বলছিলাম যে যাহাই ল্যামডা তাহাই 2π। তোমার কি মনে আছে? এটা শর্টকাট ছিল, তাই না? শর্টকাট ছিল। বিউটি, হ্যাঁ ধরতে পারো, একই শর্টকাট ছিল। তো এখানে বলে দিছে যে তরঙ্গ দৈর্ঘ্যের সমান দূরত্ব, মানে দূরত্বটা তরঙ্গ দৈর্ঘ্যের সমান। দূরত্ব মানে কি? পথ পার্থক্য। এখন পথ পার্থক্য তরঙ্গ দৈর্ঘ্যের সমান মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যদি তুমি ল্যামডা মানটা বসাই দাও, তাহলে এই ল্যামডা কাটাকাটি চলে যাবে, তাহলে কি থাকবে? 2π থাকবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সমান দূরত্বে দশা পার্থক্য কি হবে? 2π হবে। এটা কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? এটা কি কেউ ভুল করছো? এটা কি কেউ ভুল করছো? আশা করি ভুল করো নাই। যারা যারা বুঝো নাই তারা এই সূত্রটা মনে রাখবা, এবং ভাইয়া ক্লাসে পড়াইছিল, আমি পড়াইছি মেইনলি, যে যাহা ল্যামডা তাহাই 2π। ভেরি গুড। আচ্ছা, কোনটার বেগ ধ্রুব থাকে? তরঙ্গ বেগে, অন্যান্য কোনো বেগ না কিন্তু, যে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে ওটাকে তরঙ্গ বেগ বলে। আমরা এতক্ষণ যে বেতন কমানোর বেগ বলছি ওটা কিন্তু তরঙ্গ বেগ। হ্যাঁ, আচ্ছা 17 নাম্বার প্রশ্ন। আগে আমি ম্যাথ করার সিস্টেমটা বলি। আগে দেখো কি কি ডাটা দেয়া আছে। দেখো এখানে কম্পাঙ্ক দেয়া আছে। কম্পাঙ্ক মানে কি? এফ দেয়া আছে। এফ এর মান কত? 150। আচ্ছা, আর কি দেয়া আছে? একটা দূরত্ব দেয়া আছে, বের করতে বলছে কি? বেগ কত, মানে ভি বের করতে বলছে। তাহলে আমাকে বলো তো, আমরা কি সূত্র জানি না যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা? এখন এফ এর মান আছে কিন্তু ল্যামডার মান দেয়া নাই। কিন্তু একটা ডাটা দিয়ে আছে যে 50 কম্পনে 300 মিটার দূরত্ব অতিক্রম করে। তোমাদের কি তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা মনে আছে? যে একটা কম্পন দিতে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকেই তরঙ্গ দৈর্ঘ্য বলে। যাদের মনে নাই আমি একটু তোমাদের বই দেখাই দিয়ে আসি তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা তোমাদের দাগানো বই। হ্যাঁ, আমি একটু ওপেন করলাম তোমাদের জন্য। এই দেখো, একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে যে সময় লাগে ওই সময়ে যে দূরত্ব করে তাকেই তরঙ্গ দৈর্ঘ্য বলে, তাই না? এটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে তুমি খেয়াল করো, তাহলে আমাকে বলো তো, যে 50 কম্পনে দেয় 300, তাহলে আমি লিখতে পারি যে 50 কম্পনে দেয় 300, তাহলে একটা কম্পনে কি হবে? 300/50। 300/50 তাহলে কত হয়? 6 হবে। তাহলে আমাদের ল্যামডার মান কত হবে? ল্যামডার মান হবে 6, তাই না? তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা 150 ইনটু 6, তাহলে 150 ইনটু 6 কত হবে? 900 হবে। তাহলে অ্যান্সার 900। এটা কি পারছো সবাই? এটা কি সবাই পারছো না? আশা করি এটা সবাই পারছো ইনশাআল্লাহ। এই ধরনের ম্যাথই আসবে। তোমরা অনেকে আমাদের প্রবলেম সলভিং পোস্টে দিছো, আমি দেখছি ভাইয়া ওইসব ম্যাথ করার কোনো প্রয়োজন নাই, মেডিকেলে দিবে না। হ্যাঁ, তোমাকে আমি যখন বিগত বছরের প্রশ্নগুলো দেখাবো তাহলে বুঝবা। আচ্ছা, বস্তুর ক্ষেত্রফল বেশি হলে তরঙ্গের তীব্রতা বাড়ে কেন? আচ্ছা আমাকে বলতো, যদি আমরা কম্পাঙ্ক নিয়ে চিন্তা করি, কম্পাঙ্ক মানে আমরা জানি যে 3 ধরনের কম্পন আছে, তাই না? একটা মুক্ত কম্পন, একটা হচ্ছে পরবশ কম্পন, একটা হচ্ছে অনুনাদ। অনুনাদ। এখন কোন কম্পনের বিস্তার বেশি? সব থেকে বেশি কোনটা বিস্তার? অনুনাদের না? তুমি কি এটা কি মানে ভাইয়া তোমার ক্লাসে পড়াইছে না অনুনাদের না? হ্যাঁ, তাহলে এটার তীব্রতাটা অনেক বেশি। তীব্রতাটা কেন বেশি? এই জন্য এটাই পরবশ, মানে বস্তুর ক্ষেত্রফল বেশি হলে শব্দের তীব্রতা বাড়ে কেন? পরবশ কম্পন সৃষ্টির জন্য। কারণ অনুনাদ সৃষ্টি হইতে হলে তো আগে পরবশটা হইতে হবে। আমরা শিখছি না যে সকল অনুনাদি পরবশ কম্পন, কিন্তু সকল পরবশ কম্পন অনুনাদ না। তোমাদেরকে ভাইয়া পড়াইছে না? নাকি আমি লাইনটা উল্টা বললাম? বলো তো, আমি কি লাইনটা ঠিক বলছি না? হুম, সকল অনুনাদই পরবশ কম্পন, কিন্তু সকল পরবশ অনুনাদ না। পরবশ আর অনুনাদের ব্যাপারটা আমি একটু করে বুঝাবো। আচ্ছা, তরঙ্গের তীব্রতা কোনটার সমানুপাতিক না? দূরত্বের না, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সব থেকে জোরালো যে শব্দ কানে সহ্য করতে পারে তার প্রাবল্য কত? 1 ওয়াট/মিটার স্কয়ার। এগুলোতে কোনো সমস্যা নাই। আচ্ছা, উপরিপাতনের সূত্র আবিষ্কার করেন কে? হাইগেন্স। তাহলে টমাস ইয়ং জানি কি করছিল বলতো? টমাস ইয়ং জানি কি করছিল?
টমাস ইয়ং কি করছে ভাইয়া, ক্লাসে পড়াইছে টমাস ইয়ং এর নীতি আর হচ্ছে হাইগেন্সের। তোমরা চমৎকার, দেলোয়ার, রিয়া, সাইমা, সাদিয়া রহমান, তোমরা অনেক ভালো। আমি এখন কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু কথা বলবো এখন। আচ্ছা, তুমি কি জানো আমাকে মাঝে মাঝে আহ, কিছু স্টুডেন্ট মেসেজ দেয় যে ভাইয়া আমি অনেক ডিপ্রেশনে ভুগতেছি, আমার কি হবে, আমার জীবনে কিছু নাই। এখন দুটা কথা। প্রথম কথা, এটা জনি ভাই অলরেডি বলছে, তুমি এই যে মনে করো যে একটা এক্সাম্পল দিই, একটা কিছুদিন আগে ফেসবুকে দেখছো যে আমাদের একটা বিখ্যাত সেলিব্রিটির বিয়া হয়েছে, হ্যাঁ, যে ক্যাটরিনা কাইফ আর হচ্ছে ভিকি কৌশল। এবং তুমি দেখবা যে তাদের একেবারে ফেসবুক ভরা, সব কিছুতে ভরে গেছে। এখন মনে করো যে তোমার আমার আমাদের সবার ছোটবেলার ক্রাশ ছিল মনে করো ক্যাটরিনা কাইফ, জাস্ট কথার কথা। এখন ক্যাটরিনার বিয়ে হয়ে গেছে, আমি কি কান্নাকাটি করব? আমার কি কান্নাকাটি করা উচিত? কি মনে হয় তোমার? যে না, আমার ক্রাশ রে বিয়া করা ফালাইছে, আমার কি হবে, আমার জীবনে কিছু নাই, আমার কি এটা নিয়ে মন খারাপ করা উচিত? দ্যাট মিনস যেটা আমার দ্বারা অ্যাকচুয়ালি পসিবল না, বা আমার দ্বারা সেটা করা সম্ভব না, বা যেটা হয়ে গেছে অলরেডি, হুইচ ইজ পাস্ট, ওটা নিয়ে আমাদের দুঃখ করার কোনো কারণ নাই। আমাকে ফিউচার নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, এবং ওটা নিয়ে দুঃখ করলেও যদি আমাদের লাভ হইতো, একটা কথা ছিল যে না হয়তো বা ক্যাটরিনা কাইফ আমার কান্নাকাটি দেখে একটু মনে ভুলে যাবে, সে ডিভোর্স দিয়ে আমার বিয়ে করবে। তা তো না। তার মানে যেটা হইতেছে যে আমাকে ডিপ্রেশনে গেলে এটা আমার লস। লসটা কোন জায়গাতে? এক তো মন খারাপ হইতেছে, দুয়ে তো এমনিতে খারাপ সময়, তিনে হইতেছে পড়াশোনাটা হবে না। যারা যারা বিশ্বাস করো, যারা যারা ক্লাস করো, তারা এখানে যারা ক্লাস করতেছো 106 জন আছো, ফেসবুকে আছো আরো কতজন দেখা যাচ্ছে না এই মুহূর্তে, এর মধ্যে কয়জন যে খুব সিরিয়াসলি পড়াশোনা করে এটা খুব ভালো মতো আমি জানি। আমি এখনো বলতেছি ভাইয়া, এখনো সময় আছে, এপ্রিল মাসের আগে পরীক্ষা হবে না। হ্যাঁ, এবং তোমরা জানো ফুল সিলেবাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনাই বেশি। সো ফার্স্ট টাইমাররা এদিক দিয়ে একটু হইলেও পিছাই থাকবে। এখনো সময় আছে, কেউ যদি এখন থেকেও ঠিক মতো পড়া শুরু করো ভাইয়া, অবশ্যই চান্স সম্ভব। এবং কিভাবে পড়বা আমি তো অন্যান্য ক্লাসে বলছি, বাট এখনো এখন থেকে যদি চিন্তা করো ভাইয়া, হ্যাঁ বিজয় দিবস কালকে, আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্ণ হয়েছে, আমি এখান থেকে এই দিন থেকে ভালো হয়ে যাব, হ্যাঁ, চিন্তা করে ঠিক মতো পড়তে বসো ভাইয়া, অবশ্যই চান্স পাওয়া সম্ভব। যদি চিন্তা করো ভাইয়া আমি তো অনেক পিছিয়ে আছি, কেউ পিছায় নাই ভাইয়া, পড়ো, পারবা, সিম্পল কথা। না পড়লে হবে না ভাইয়া। হুম। শিফা বলছে কোচিং এর নাম্বার কম, করণীয় কি? কোচিং কম পেলে কি চান্স পায় না? এত ডিপ কোয়েশ্চেন, আসলে মানিয়ে নিতে পারছি না, কি করতে পারি? তুমি একটা জিনিস নিয়ে তুমি একটা জিনিস নিয়ে কম পারলে সেটাতে কেন ভুল করলা সেটা দেখবা, তাই না? কেন ভুল করলা? আর একবার দাগানোর বাইরে থেকে প্রশ্ন হইলো তো একবার হইলো সেই প্রশ্নটা দেখা হয়, তাই না? সেটাই তো। So, একবার দেখা হইলেই সেটাই না, আর দরকার নাই। আচ্ছা, এটাও আমাদের উপরিপাতনের ফলে একটা লাইন ছিল, এটাও মুখস্থ, যে মুখস্থের কিছু নাই, ভাইয়াটা পড়াইছিল ক্লাসে, যে যদি একই দশা সম্পন্ন হয়, উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের বিস্তার যে কোনো একটা বিস্তারের কয় গুণ? 2 গুণ। কিন্তু আমাকে কি সবাই অ্যান্সার দিবা, যদি ভিন্ন দশা বা বিপরীত দশা হইতো, বিপরীত দশা সম্পন্ন কণার উপরিত পাতনের ফলে যে কোনো একটা লব্ধি তরঙ্গের বিস্তার অন্য একটা বিস্তারের কয় গুণ হবে বলো তো? কেউ ক্যান্সার করতে পারবা? যে অ্যান্সার করতে পারবা তার চকলেট দিব। ইতি ঘোষ অ্যান্সার করছে সবার আগে, সবার আগে ইতি ঘোষ করছে, এখন অনেকে অ্যান্সার করতেছে। আচ্ছা, ভেরি গুড, শূন্য হবে, হ্যাঁ, শূন্য হবে। পড়াশোনার ব্যাপারে তোমাদের কোনো প্রবলেম থাকলে ভাইয়া, তোমরা অনেকেই আমাকে ফেসবুকে নক দাও, আমি রিপ্লাই করি, হ্যাঁ। ফেসবুকে নিজের পরিচয় দিয়ে নক দিবা, আমি অবশ্যই তোমাকে, তোমার সাথে দরকার হলে কথা বলবো। বাট এখানে এই মুহূর্তে এটা নিয়ে কথা বলা যাচ্ছে না, হ্যাঁ, এই ধরনের প্রশ্নে কথা বলা যাবে না। তাহলে একই দশা হইলে হবে 2 গুণ, কিন্তু বিপরীত দশা হইলে হবে শূন্য, হ্যাঁ। দেখছো, আমি যদি এই লাইনটা যে পড়ে নাই, এখন আমি বললাম, তুমি দেখলা, পড়া হয়ে গেল না, বলো তো? এটা কি আর কখনো ভুল হবে? কখনো আর ভুল হবে না, এবং এটা পরীক্ষায় আসলে তোমার মনে হবে যে নিশান ভাইয়া বলছিল, এটা ভালো লাগবে তখন অনেক। সো এই ক্লাস করার উদ্দেশ্য এইটাই। ঠিক আছে, ফাইন। হ্যাঁ, ইতি ঘোষ, নাম, তোমার কথা আমার, ইতি ঘোষ তুমি কোন ব্রাঞ্চ? তোমার কথা আমার মনে থাকবে, তোমাকে আমি অবশ্যই চকলেট দিব। ইতি ইতি ঘোষ তুমি কোন ব্রাঞ্চ? ফেসবুকে দেখি নাই, দুঃখিত। এর পরের কোন একটা কোয়েশনের জন্য আমি আবার বলবো, হ্যাঁ, 44-এর কোন ব্রাঞ্চ? তোমার অফলাইন ব্রাঞ্চ কোনটা এটা বলবা। নিষ্পন্দ বিন্দুতে চাপ ও ঘনত্বের পরিবর্তন কিরূপ? এর আগে আমাকে বলো তো সুস্পন্দ বিন্দুতে কিরূপ? তোমাকে ভাই এটাও পড়াইছিল, সুস্পন্দ বিন্দুতে কিরূপ সেটা বলো।
যদি সুস্পন্দ বিন্দু হয় সেখানে চাপ ও ঘনত্বের পরিবর্তন কিরকম? শূন্য না? সুস্পন্দ বিন্দুতে পরিবর্তন শূন্য, কিন্তু মান সর্বোচ্চ। তোমার কি মনে আছে ভাই পড়াইছিল যে মান সর্বোচ্চ কিন্তু পরিবর্তন শূন্য? ভেরি গুড। আর নিষ্পন্দ বিন্দুতে পরিবর্তন সর্বোচ্চ কিন্তু মান শূন্য। ঠিক আছে, যাতে মনে থাকে, আবার শুনলাম। হ্যাঁ, এবং বিশ্বাস করো, তুমি এই পরীক্ষাতে টোটাল 135 মার্ক এই চ্যাপ্টার রিলেটেড ছিল। তুমি এগুলা যদি খুব ভালো মতো মনে রাখতে পারো মেড এক্সামের জন্য, এই টপিকগুলা তোমার মেডিকেলে যেই প্রশ্নই আসুক তুমি অ্যান্সার করতে পারবা। এই প্রশ্নে আরো অনেক কঠিন প্রশ্ন আমি দিছি, মানে ভাইয়া দিছে, ভাইয়া প্রশ্ন করছে। নিচের কোনটি স্থির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য না? তো স্থির তরঙ্গের মানে আমাদের মানে অগ্রগামী তরঙ্গের জন্য একটা লাইন শেখানো হয়েছিল, তোমরা একটাকে বললা যে 2 বার অবশ্যই, তাই না? ওই 2 বার দিয়ে কি বুঝাইছে? পরপর 2টা সুস্পন্দ বিন্দু অথবা পরপর 2টা নিষ্পন্দ বিন্দু। ওটা কি অগ্রগামী তরঙ্গের জন্য ছিল না? তাহলে পরপর 2টা সুস্পন্দ বিন্দু বা পরপর 2টা নিষ্পন্দ বিন্দু, এটা কি আমাদের স্থির তরঙ্গের জন্য হবে না? এটা, তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা, স্থির তরঙ্গের স্থির বিন্দুগুলো ছাড়া স্থির তরঙ্গের স্থির বিন্দুগুলো ছাড়া সকল কণার গতি সরল সন্ধিত গতি। এটা আমাদের পার্থক্যও ছিল, বইতেও ছিল। ভালো কথা, পার্থক্যের মধ্যে খুব সম্ভবত পর্যায়বৃত্ত গতি কথাটা ছিল। হ্যাঁ, কিন্তু ওটাকে ঠিক করে সরল সন্ধিত বানায় নিও, বইয়ের মধ্যে সরল সন্ধিত আছে। এটা তো যারা পর্যায়বৃত্ত ক্লাস করছো তোমরা জানো যে সকল সরল সন্ধিত গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত সরল সন্ধিত না, তুমি জানো। এরপরও যদি এই দুইটাই অপশনে থাকে তখন কিন্তু অ্যান্সার সরল সন্ধিত গতি হবে। এটা কে কে ভুল করছো আমার বলো, এটা অনেকে ভুল করছো, এটা অনেকে পর্যাবৃত্ত দিছো আমি জানি। এটা কে কে ভুল করছো সত্যি কথা বলবা, কে কে ভুল করছো? ভুল করিনি, আফনান ভুল করো নাই, নিশাদ সালসাবিল প্রজ্ঞা ভুল করছো, পুষ্পিতা একটা সেন্টি স্মাইলি দিছে। আচ্ছা, তোমরা কি সেন্টি স্মাইলি মানে বুঝছো? তোমরা কি আমাকে বলো তো একটু। এখানে একজন ক্লাস করতেছে, মাইমুনা ফাইজা, ও অনেক অ্যাক্টিভ ক্লাসে। তোমার মাইমুনা ফাইজা, তুমি কত মার্ক পাইছো আমাকে বলবা এই পরীক্ষাতে? ও অনেক অ্যাক্টিভ, অনেক অ্যান্সার করে। তোমরা ভালো এরকম ওর মতো হওয়ার চেষ্টা করো। হ্যাঁ, ও ও যেরকম অ্যান্সার করে, সবাইকে হেল্প করে, মানুষকে হেল্প করবা। হ্যাঁ, এটাও বইতেই লেখা আছে। হ্যাঁ, এটা সরল সন্ধিত গতি হবে। সবাই পারছো আশা করি। 85.5 পাইছো, 75 পাইছো। প্রথমে প্যাচ লাগছিল, পরে ঠিক হয়েছে। এটা বলছে নুসরাত জাহান, প্রথমে প্যাচ লাগছিল কিন্তু সঠিক হয়েছে। আচ্ছা, ঠিক আছে ভাই। তরঙ্গ তো সোজা, এখানেই বোঝা যায় স্থির তরঙ্গ সরল ছিন্দিত। হ্যাঁ জহিরুল, তুমি এমনি চিন্তা করতেছো, কিন্তু আমাদের যে পার্থক্যের ছকটা আছে কম্পেনিয়ন বুকে সেখানে পর্যাবৃত্ত ছিল। হ্যাঁ, ওই জন্য বললাম স্থির তরঙ্গের শর্ত না কোনটা? তরঙ্গ দুটির বিস্তার সমান নয় হবে না, সমান হয় হবে। হ্যাঁ, আচ্ছা। মুক্ত কম্পাঙ্ক বস্তুর কোন ধর্মের উপর নির্ভর করে না? এটাও দাগাই দিচ্ছিল ভাইয়া। ঘনত্ব, আকৃতি, স্থিতিস্থাপকতা এগুলোর উপর নির্ভর করে। 3টা পয়েন্ট যেখানে, সেখান থেকে প্রশ্ন হবে। ও বলতেছে কি, পি মানে রো ভাস। হ্যাঁ, এই রো, VAS, রো মানে ঘনত্ব, তাই না? রো মানে ঘনত্ব, স্থিতি বা ভিতে হচ্ছে, রো মানে ঘনত্ব, ভি দিয়ে ভর, এতে হচ্ছে আকৃতি, শতে হচ্ছে আমাদের, এসে হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা। ঠিক আছে। এই যে রুহানা বলছে আমি পর্যাবৃত্ত দিছিলাম, এখন ঠিক হয়েছে না? এখন আর যাতে ভুল না করো। হ্যাঁ, আচ্ছা। তীব্র ভূমিকম্পে ঘর বাড়ি ভেঙে পড়ে কেন? পরবশ কম্পন। আচ্ছা, তোমরা যাদের মুক্ত কম্পন পরবশ কম্পন বুঝতে সমস্যা আছে, তোমরা একটু একটু প্র্যাকটিক্যালি চিন্তা করবা। হ্যাঁ, তোমরা কি কখনো দেখছো, মনে করো তুমি একটা সুতা ঝুলাইছো এখানে। হ্যাঁ, এই এখানে তো সুতা টুতা নাই, সুতার মধ্যে মনে করো যে তুমি কিছুই নাই, তার একটা কলম নেই, মনে করো এই যে এটা একটা সুতা তুমি ঝুলাই দিছো এখানে, আর সুতার মধ্যে একটা সুতা দিয়ে একটা বোতল ঝুলাই দিছো, এখানে একটা ঝুলাইছো, এখানে একটা ঝুলাইছো। এখন তুমি কি করলা, তুমি এটাকে ধরো, এখন সুতাটা আমার হাতে, আমি সুতাটা চিন্তা করবো, এটা একটা সুতা, এটা একটা সুতা। তুমি এখন এটা কিন্তু একই তারের মধ্যে বাঁধা আছে। হ্যাঁ, তুমি কি করলা, তুমি এখন এই সুতাটাকে একটু একটা বল দিলা। বল দিলে কি সে সরল স্পন্দিত স্পন্দিত থাকবে, একটা কম্পন হবে। তো তুমি একটা যে বাহ্যিক বল দিলা, দিয়ে কিন্তু ছেড়ে দিচ্ছ, এখন আর তোমার বলটা প্রয়োগ হইতেছে না।
একটা প্রত্যয়নিক বল মানে কি, তুমি কি শিখছিলা যে স্থিতিস্থাপকতার দরুন যেই বলের কারণে সে তার আগের অবস্থায় ফিরে আসে সেটাই প্রত্যয়নিক বল না? যখন আমরা তোমাদেরকে পড়াইছি বল ধ্রুবকে, যে ধরো এটা একটা দণ্ড, এখানে স্প্রিং লাগানো আছে, তুমি যদি স্প্রিংটাকে টেনে ফেলো, টেনে এই পর্যন্ত ধরে যদি ছাড়া, তো সে আগের অবস্থায় ব্যাক করবে, তাই না? এই যেই বলের কারণে ব্যাক করে, এটা প্রত্যয়নিক বল। তাহলে এই যে মুক্ত কম্পন, এই যে তুমি যে স্প্রিংটাকে ধরে ছেড়ে দিছো না, তো সে কি এমনি এমনি হতে থাকবে না? দেখো তো, তাই না? তাহলে কি একটা কম্পিত হইতে থাকবে। এই যে তুমি যে টেনে ছেড়ে দিছো, এইটা হচ্ছে মুক্ত কম্পন, তাই না? এখন মনে করো এটা অলরেডি হইতেছে, তুমি একটু চিন্তা করো তো, তুমি কখনো দেখছো কিনা একটা সুতার মধ্যে যখন দুইটাই ঝুলানো থাকবে, তুমি যখন এইটা ঝুলতে থাকবে, তখন কি এইটাও অল্প অল্প ঝুলতে শুরু করবে না, বলো তো? এইটাও অল্প অল্প ঝুলতে থাকবে না? তুমি আমাকে বলো তো, একটু কল্পনা করো যদি একই সাথে তুমি এটার ধরো নাই মনে করো, কিন্তু এইটাতে বল দিছো, তার মানে এইটা দুলতেছে, তো এইটার দুলার জন্য যে পর্যায়বৃত্ত গতিটা তৈরি হইলো, তখন কি এইটা দুলতে থাকবে না একই সাথে? বলো তো। তোমরা মনে হয় বুঝতে পারতেছো না আমি কি বুঝাইতেছি। মনে করো আমি একটা সুতা আঁকি, তাহলে বুঝবা। এই যে সুতা, ধরো এই একটা সুতা, এখানে একটা পানির বোতল লাগাই দিছো, লাগায়া তুমি ঠেলতেছো, এটা আরেকটা সুতা, তুমি এই সুতাটারে ধরোই নাই, তুমি, আমি এটাকে লাল কালি করি, তুমি এই সুতাটাকে ধরোই নাই মনে করো, তুমি এটাকে টেনে ছেড়ে দিছো, তাহলে এটা দুলতেছে। এটা কিন্তু ধরো নাই, কিন্তু তুমি কি, তোমার কি মনে হয় না যে এই যে দুলতেছে, এই পর্যাবৃত্তর তরঙ্গটা এই তারের মাধ্যমে সঞ্চারিত হয়ে এটাতেও একটা গতি দিবে, তখন কি এটাও অল্প অল্প দুলতে থাকবে না, বলো তো? তাইলে তুমি এটাকে যে দুলাইছো, এটা কিন্তু মুক্ত কম্পন, এটা মুক্ত কম্পন, কিন্তু এটা যে দুলতেছে এটা হইতেছে পরবশ কম্পন। পরবশ কম্পনে বলা হয়েছে যে তুমি আগে থেকে দুলতে থাকবে, আগে থেকে দুলতে থাকবে, তার উপরে যদি তুমি একটা আরেকটা পর্যায়বৃত্ত বল দাও, তাইলে যেই গতিতে দুলবে, যেই তরঙ্গ দৈর্ঘ্যে দুলবে বা যেই কম্পাঙ্কে দুলবে, সেটা পরবশ কম্পন। কিন্তু এটা পরবশ কম্পন হইলেও, কিন্তু তুমি যদি, তুমি যদি মনে করো অলরেডি দুলতেছে, এটা হইতেছে, তুমি দেখবা হইতেছে যারা কখনো স্কুল লাইফে তোমরা যখন কখনো যদি রেড ক্রিসেন্ট বা স্কাউট বা বিএনসিসি বা আর্মিতে যারা ওই যে মার্চ পাস্ট যারা করে, কুচকাওয়াজ যারা করে, একসাথে যে হাঁটে যখন, হ্যাঁ, তুমি দেখবা যে একসাথে হাঁটলে একইভাবে কম্পিত হইতে থাকে। তো একটা কিছু কিছু ব্রিজ আছে, তুমি ব্রিজ দেখবা কি, তুমি যখন লম্বা লম্বা ডিস্টেন্সে যাবা, মেঘনা ব্রিজ যারা পার করবা, তুমি দেখবা কি, তুমি গাড়ির মধ্যে বসে আছো, ব্রিজটা অটো কাঁপতেছে, কাঁপে না? তুমি কি খেয়াল করছো কখনো? আমাদের ব্রিজটা কিন্তু অলরেডি অটো কাঁপে, ওটা সব বস্তুই কম্পনশীল, অটো কাঁপে, এটা ফিল করতে পারো। কিন্তু যদি এমন হয়, যদি এমন হয় যে ওই ব্রিজের উপর দিয়ে যদি একদল সৈনিক কুচকাওয়াজ করতে করতে হাঁটে বা মার্চ পাস করতে করতে হাঁটে, তখন কি সৈনিকের একটা কম্পাঙ্ক থাকতেছে, সৈনিকের একটা কম্পাঙ্ক থাকতেছে, আবার তোমার এই ব্রিজের একটা কম্পাঙ্ক থাকতেছে। তো যদি সৈনিকের কম্পাঙ্ক আর ব্রিজের কম্পাঙ্ক সেম হয়ে যায়, তখন কি হবে? তখন অনেক জোরে কম্পিত হতে থাকবে। এই যে সর্বোচ্চ অবস্থানে যে কম্পিত হইতে থাকে, সেটাই হইতেছে আমাদের অনুনাদ বলে। তার মানে যে পার্থক্য তিনটা কি বুঝতে পারছো? মুক্ত কম্পন হইতেছে একটা, একটা যেটা তুমি দিছো সেটাই মুক্ত কম্পন, প্রথম কথা, এখানে আর দ্বিতীয় কোনো বস্তুর কথা নাই। এক বস্তুতে বল দিছো, সেটা মুক্ত কম্পন। এখন এই বস্তু অলরেডি কম্পিত হইতেছে, তুমি আরেকটা কিছু দিলা, আরেকবার কম্পন ঘটাইলা, যেমন মনে করো আহ আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, মনে করো গিটারের তার অলরেডি কাঁপতেছে, তুমি আরেকটা কিছু দিলা, তো তোমার সেকেন্ড যে পর্যায়বৃত্ত তরঙ্গ দৈর্ঘ্য দিছো বা কম্পাঙ্ক দিছো, সেইটা যদি প্রথমটার সমান হয়ে যায়, তখন সেটাকে বলা হয় অনুনাদ। আমার কথা কি বোঝা গেছে নাকি খুব কঠিন হয়ে গেল? কঠিন হয়ে গেছে মনে হয় না? সিম্পল কথা, তিনটা জিনিস। মুক্ত কম্পন হইতেছে একটাই থাকে, তার একটাই কম্পন, এটা প্রত্যয়নিক বলের কারণে হয়। পরবশ কম্পন হইতেছে বিস্তারের কারণে হয়, তুমি বাইরে থেকে একটা দিছো। অনুনাদ হইতেছে যখন বাইরেরটা আর তোমারটা সেম হয়ে যায়, সিম্পল কথা, এটা হচ্ছে অনুনাদ। তোমাদের বইয়ে যখন এই জিনিসগুলো পড়বা, এটা তো কোথায় দেয়া আছে একটু দেখাই দেই। আমার মনে হয় এই জিনিস তোমরা বুঝো, এটা ক্লাস 9-10 এর বইতে আরো ভালো আছে। সরি, তোমাকে দেখাই তাহলে বুঝবা। আচ্ছা, মুক্ত কম্পন হচ্ছে ন্যাচারাল যে কম্পনটা। একজন বলছে ভাই তাহলে মুক্ত কম্পন থেকে পরবশের বিস্তার বেশি হয় কিভাবে?
আচ্ছা, সিম্পল কথা, তোমার যদি এই জিনিসটা বুঝতে অসুবিধা হয় তুমি এটাকে এভাবে মনে রাখতে পারো যে মুক্ত কম্পনে একটা বস্তুর কম্পন, পরবশ কম্পনে দুইটা বস্তুর কম্পন, যেহেতু দুইটা বস্তু এই জন্য বিস্তার বেশি, তুমি এমনি করে মনে রাখবা। কথা বুঝতে পারছো? তোমার যদি বুঝতে অসুবিধা হয়, মনে রাখলে আমাদের এখানে মনে রাখা হলে তো আমাদের উদ্দেশ্য, পরীক্ষাতে এখন আমাদের মনে রাখলেই চলবে, এমনি করে মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো যে নির্দিষ্ট কম্পাঙ্ক ও পর্যাবৃত্ত পর্যায়কালে স্পন্দিত হয়, এটা মুক্ত কম্পন। আর পরবর্তী হইতেছে যে স্পন্দনক্ষম বস্তুর উপর পর্যায়বৃত্ত স্পন্দনের জন্য বস্তুটি তার স্বাভাবিক কম্পাঙ্ক কমিতে, যখন নতুন একটা কম্পাঙ্ক কমিত হয়ে থাকে তখন তাকে পরবশ কম্পন হয়। আর অনুনাদ হইতেছে যদি ওটা সমান হয়ে যায়, যখন পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক স্বাভাবিক কম্পাঙ্কের সমান হইলে অনেক বিস্তারে কাঁপে, সর্বোচ্চ বিস্তারে কাঁপে, সেটা হইতেছে অনুনাদ। তাহলে এখান থেকে জাস্ট লাগবে তিনটা জিনিসই, এই পার্থক্যটা লাগবে। এই দেখো পার্থক্যটা ভাই পড়াই দিছে অলরেডি, যে পরবশ কোম্পানির বিস্তার বেশি হয়, পরবশ কোম্পানি সব সমান, শুধু বিস্তার বেশি। একজন বলছে বিস্তার বেয়াদব, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বিস্তার বেশি, ভাইয়া নেই পড়াইছে, তাই না? পরবশ কোম্পানি সবকিছু সমান বা স্থায়ী হয়, খালি বিস্তারটা বেশি হয়। আর মুক্ত মুক্ত পারতেছে প্রত্যয়নিক বলের কারণে হয়। প্রশ্ন করবে যে প্রত্যয়নিক বলের কারণে কোন কম্পনটা হয়, সেটা হচ্ছে মুক্ত কম্পন বা ন্যাচারাল। বিস্তার বেয়াদব, ভেরি গুড। আচ্ছা, তাহলে মুক্ত কম্পনের বিস্তার কেমন হবে? কম হবে। কম সব থেকে বেশি কোনটা হবে? অনুনাদে হবে। কানে বেদনা দানকারী শব্দের তীব্রতা লেভেল। এখন এটা ছক তোমাদেরকে ভাইয়া অনেক সুন্দর করে পড়াইছে, তাই না? এই যে ছকটা যে পড়ছো, ছকটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? তোমাকে আমি ছকটাকে আরো ইজি করে দিই। দেখো, তুমি মুখস্থ করবা তীব্রতা লেভেল, তাই না? তুমি তীব্রতা লেভেল মুখস্থ করবা, এবং ভাইয়া তোমাকে বলছিল যে 2 গুণ হইলে কত গুণ বাড়বে বলতো? 2 গুণ হলে কত গুণ বাড়বে, 3 গুণ হলে কত গুণ বাড়বে, আর 4 গুণ হলে কত গুণ বাড়বে? 2 গুণ হইলে 3 গুণ বাড়বে, 3 গুণ হইলে 4.8 গুণ বাড়বে, আর 4 গুণ হইলে 6 গুণ বাড়বে। এটা মুখস্থ রাখতে বলছিল। ভেরি গুড। এটা হচ্ছে তীব্রতা লেভেলের কথা। তো তুমি খেয়াল করো, তুমি মুখস্থ রাখছো তীব্রতা লেভেলটা, তীব্রতা লেভেলের একক এখানে কি দিয়ে আছে? ডেসিবেল দিয়ে আছে। তাহলে তোমাকে এটা মুখস্থ হয়ে গেছে, ভাই অলরেডি পড়াই দিছে। কেমনে পড়বা? সব থেকে নিম্ন হইতেছে 0, সর্বোচ্চ হইতেছে 120, সর্বোচ্চ যেটা সেটাই হইতেছে আমাদের কি? সেটাই আমাদের কানে বেদনা দেয়। আচ্ছা, আমাকে এখন কি কেউ বলতে পারবা যে তীব্রতা, তীব্রতা বা আই, তীব্রতা বা আয়ের একক কি? ওয়াট পার মিটার স্কোয়ার না? ওয়াট পার মিটার স্কোয়ার না? তো তোমাদের অনেকের মধ্যে প্যাচ লাগে যে ভাইয়া কোনটার মানে এই দুই বক্সের মধ্যে কোনটার মাথায় পাওয়ার মাইনাস, কোনটার মাথার পাওয়ার প্লাস, এটা আমার প্যাচ লাগে। মনে রাখবা কিভাবে? তরঙ্গ তীব্রতার এককে মাইনাস আছে না? তীব্রতার এককে মাইনাস আছে না? এই জন্য এদের মানগুলো মাইনাস যুক্ত হবে। ভাইয়া তোমাদেরকে পড়াই দিছিল, তুমি যদি এটা মুখস্থ রাখতে পারো তাহলে বাকি দুইটাও বের করতে পারবা। তীব্রতার লেভেল পারলে বাকি দুইটাও পারবা। তীব্রতার লেভেল পারলে এই আপেক্ষিক তীব্রতা হবে 10 এর পাওয়ার ওইটার গুণিতক। যেমন তুমি খেয়াল করো, আমরা জানি আমরা জানি আমি লিখি, আমাকে বলতো যে স্বাভাবিক কথাবার্তা, কথাবার্তাটা কত বলতো? স্বাভাবিক কথাবার্তা তীব্রতা লেভেল কত? 60। আচ্ছা, তাহলে আপেক্ষিক তীব্রতা কত হবে? 10 এর পাওয়ার 6 হবে। এটা তোমরা ভাইয়া শিখাইছে। এখন এটা থেকে তুমি শুধু তীব্রতা বের করতে হইলে এইটার সাথে তোমাকে 10-এর মানে 10⁻⁻12 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটার সাথে 10⁻⁻12 দিয়ে গুণ করলে কত হবে? 10⁻⁻6 হবে না? এটা বুঝো, 10⁻⁻6 হবে। তাহলে এটাই হইতেছে আমাদের অ্যান্সার। তাহলে তোমাকে পরীক্ষার হলে এই তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে দিবে। মনে করো দিয়ে দিল যে একটা জায়গার শব্দের তীব্রতা হইতেছে 10⁻⁻6 ওয়াট পার মিটার স্কোয়ার হলে সেটা কোন ধরনের শব্দ, সেটা কোন ধরনের শব্দের সেটা কোন ধরনের শব্দের কোন ধরনের শব্দ মানে বুঝতে পারতো? স্বাভাবিক কথাবার্তা শব্দ। মনে করো দিল যে প্রশ্ন দিল যে ধরো তীব্রতা হইতেছে 10⁻⁻7, মাইনাস 7, তীব্রতা হইতেছে 10⁻⁻7। তাহলে এখান থেকে তুমি বের করবা কেমনে? এটাকে প্লাস দিয়ে 10⁻12 দিয়ে গুণ করবা। তাহলে 10⁻12 দিয়ে গুণ করলে কত হবে? 10⁻5 হবে। 5 মানে কি? 50। 50 ডেসিবেল মানে কি? ক্লাসরুম। চমৎকার, বিউটি দেলওয়ার সবাই অ্যান্সার করতে পারতেছো। তাহলে তুমি যদি এটা পারো তাহলে সব ধরনের ম্যাথ পারবা। এখন বলে দিল যে ধরো 30 ডেসিবেল থেকে 60 ডেসিবেল হইলো, 30 ডেসিবেল থেকে 60 ডেসিবেল হইলে কয় গুণ বাড়ছে?
বলতো? এটা তো আলটিমেটলি 2 গুণ হয়েছে, তাহলে 2 গুণের জন্য কত গুণ হবে? 3 গুণ, তাহলে 3 ডেসিবেল অ্যান্সার হবে, তাই না? তাহলে এগুলাকে তোমার মোটামুটি বুঝছো না? বুঝছো, আমি সেখানে যাবো একটু পরে আবার। হুম। ব্যস্ততম রাস্তা, তাহলে স্বাভাবিক কথাবার্তা যদি 60 হয়, ব্যস্ততম রাস্তা একটু বেশি, 70। আচ্ছা, বিটের সংখ্যা প্রতি সেকেন্ডে কতর বেশি হলে উপলব্ধি করা যায় না? 10-এর বেশি হলে। আচ্ছা, শব্দ উচ্ছেদ, এই প্রশ্নটা অনেকে বুঝো নাই, খেয়াল করবা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার মধ্যে সময় ব্যবধান কত? এই সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতা সম্পর্কে তোমাকে আগে বুঝতে হবে। এটা তো বইয়ের লাইন অবশ্যই, তারপরে তোমাকে একটা জিনিস বেসিক বুঝতে হবে। মনে রাখবা, এই একটা একটা শব্দের কম্পাঙ্ক 250 হার্জ, কথার কথা। আর একটার কম্পাঙ্ক হচ্ছে 255 হার্জ, এবং এদের বিট কত হবে? 5। বিট মানে কম্পাঙ্কের পার্থক্য 5। এখন বিট যদি 5 হয়, এই 5 বিটের মানে কি? তুমি কি বিট মানে বুঝো? বিট মানে হইতেছে তুমি যদি একই সাথে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাঙ্কের শব্দকে বাজানো শুরু করো, দেখা যাবে যে একবার খুব জোরে সাউন্ড হবে, একবার সাউন্ড হবেই না, একবার খুব জোরে সাউন্ড হবে, একবার সাউন্ড হবেই না। তাহলে কোনো একটা নির্দিষ্ট স্থানের বিট 5 মানে কি জানো? বিট 5 মানে এরকম, ধরো আমি শুরু করতেছি, স্টার্ট, হ্যাঁ, খেয়াল করো কিন্তু, এই যে স্টার্ট হইলো, হ্যাঁ, তাহলে প্রথমে খুব জোরে, জোরে, তারপরে কি হবে? আস্তে, তাই না? জোরে আস্তে, আমি এখানে ইংলিশে বলতেছি। তারপর আবারও কি হবে? আবারও ফাস্ট স্লো, আবারও ফাস্ট স্লো, আবারও ফাস্ট স্লো, আবারও ফাস্ট স্লো। তাহলে কয়বার হলো? একবার, আমি ব্র্যাকেট করি, একবার, দুইবার, তিনবার, চারবার, 5বার। ঠিক আছে? তাহলে 5টা বিট মানে কিন্তু, 5টা বিট মানে টোটাল ঘটনা কয়টা বলো তো? চিন্তা করো তো। এই জোরে বাজতেছে একটা ঘটনা, 2টা ঘটনা, 3টা ঘটনা, 4টা ঘটনা, 5টা ঘটনা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা ঘটনা ঘটছে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। কারণ বিট 1 সেকেন্ডে হয়। তাহলে কোন একটা জায়গায় বিট সংখ্যা 5 মানে হইতেছে 1 সেকেন্ডে 10বার, টোটাল 10বার ঘটনা ঘটবে, একবার জোরে একবার আস্তে, এরকম 5বার আস্তে জোরে আস্তে জোরে ঘটবে। তাহলে তুমি খেয়াল করো তো যে, খেয়াল করো তো যে এই যে 1 সেকেন্ডে, মানে এই 10বার হইছে 1 সেকেন্ডে, তাহলে একটা ঘটনা ঘটতে কত সেকেন্ড লাগবে? একটা ঘটনা, মনে করো যে এই টোটাল একটা ঘটনা, তাহলে কত সেকেন্ড হবে তখন? 1/10 সেকেন্ড হবে, তাই না? তাহলে এই 1/10 এটাকে কি এরকম লেখা যায় না যে 1/2 ইন্টু 5? এই 5 হইতেছে এন এর মান, তাহলে 1/2 এন। তাহলে আমাদের সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার যেই পার্থক্যের সূত্র, সেটা হইতেছে 1/2 এন। 1/2 এনটা কিভাবে আসে আমি তোমাকে এটা এখন বুঝাইলাম, এটা বইতে ডিরেক্টলি দেওয়া আছে, তুমি দেখলেই বুঝবা। তাহলে আমাকে বলো তো, এতটুকু কি বুঝতে পারছো কেন 1/10 হইলো বা কেন 1/2 হইলো? এতটুকু কি বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তাহলে যদি প্রশ্ন আসে যে সর্বোচ্চ ও বিট দিল, সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার সময় ব্যবধানের সূত্র হইতেছে 1/2 এন। 1/2 এর মান 5, তাহলে 1/2 ইন্টু 5 মানে 1/10 মানে 0.1। তাহলে এই প্রশ্নে 5টা বিট না দিয়ে যদি 10টা বিট দিত, তখন অ্যান্সার কত হইতো বলো তো? সবাই আমাকে অ্যান্সার করে দাও তো। 1/20, 1/20 মানে কি? 1/20 মানে 0.01 বলছে একজন, তাই কি না? এই যে এখন এক একজন দিছে 0.2, ভালো কথা। তোমাদের মানে 1/20 ক্যালকুলেটর করে দেখো তো 1/20 কত আসে, যারা বুঝতে সমস্যা, ক্যালকুলেটর দিয়ে করো 1/20 কত আসে। মাইট দেওয়া দরকার, 0.05। হুম, ভেরি গুড। তাহলে এই নিয়মটা বুঝতে পারছো? তাহলে যদি প্রশ্ন আসে সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার সময় ব্যবধানের সূত্র দিচ্ছে 1/2, দ্যাটস ইট, এটা মনে রাখবা। স্বরকম্পের প্রয়োগ, স্বরকম্পর আরেক নাম কি? বিট না? স্বরকম্পের প্রয়োগ, স্বরকম্পের আরেক নাম কি? বিট না? আচ্ছা, বিট। বিটের ব্যবহার শিখাইতে ভাইয়া জানি কি শিখাইছিল শর্টকাটটা মনে আছে? ক, স, দ, তাই না? কতে কি? কম্পাঙ্ক। শতে কি? শতে, শতে সুর, দতে দূষিত। তাহলে কোনটা স্বরকম্পের প্রয়োগ না? এই বিট হবে না। আচ্ছা, এখন এটা হইতেছে সুর বিরামের মধ্যে ডিরেক্ট হারমোনিক্স বা সমমেলের মধ্যে দেয়া আছে, এটা গুণফলের সমান হবে 36। অষ্টক মানে কি? যারা এই যে ভাইয়া বলছিল এটা আমাদের শেখা লাগবে না, একটা ছক ছিল মনে আছে, গুরু তির্যক, গুরু ষষ্ঠক, ওটা থেকে মেডিকেলের লাইফের ইতিহাসে একবারই প্রশ্ন আসছে। হ্যাঁ, সেটা 2009 বা 10 সালে আমি একেবারে দেখাবো, এটা শেখার কোনো প্রয়োজন নাই। বাট তুমি তো এটা জানো যে অষ্টক মানে কি?
অষ্টক মানে কি মূল সুরের 2 গুণ না? মূল সুরের 2 গুণ অষ্টক না? তাহলে আমার এই সূত্রের মধ্যে একটা 2 থাকতে হবে না? মূল সুর 1 হইলে এটা 2, তাহলে 2:1। ঠিক আছে, মনে রাখবা অষ্টক হইতেছে 2:1। আচ্ছা, একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ থাকে তাকে কি বলে? আচ্ছা, আমাকে এখন বলবা এই যে নোটের বাংলা কি বলো? এটা অনেকে ভুল করছো খালি ইংলিশ না পড়ার কারণে। নোটের বাংলা কি বলো তো? নোটের বাংলা কি? স্বর। একটা কম্পাঙ্ক থাকলে সুর, আরেকটা একের অধিক কম্পাঙ্ক থাকলে স্বর বলা হয়। একজন বলছে ভাই বিটের ম্যাথ গুলো একটু বুঝাই দেন আরেকবার। বিটের কোন ম্যাথ গুলো ভাই আমাকে একটু বলবা? ওই যে আহ মোম লাগালে বা ওজন লাগালে বিট কমলে কম্পাঙ্ক কিরকম হবে, ওই ম্যাথ গুলো আমাকে একটু বলো, আমি তোমাকে করে দেবো, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখন প্রশ্ন করবো, তুমি অ্যান্সার দিবা। আমাকে বলো একটা কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলে? একটা কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলে? সুর বলে। আচ্ছা, একের অধিক থাকলে স্বর বলে। আচ্ছা, সবগুলা কম্পাঙ্কের মধ্যে সব থেকে কম যেটা সুর তাকে কি বলে? সব থেকে কম যেটা কম্পাঙ্ক সেটা হচ্ছে মূল সুর বা টনিক বলে। আচ্ছা, মূল সুর গুলা বাদে বাকিগুলাকে কি বলে? উপসুর বলে। ভেরি গুড। আচ্ছা, উপসুর মানে মূল সুরের 2 গুণ যে উপসুরটা তাকে কি বলে? অক্টেভ বলে। আর গুণিতক যেগুলা, মানে মূল সুরের গুণিতক যেগুলা, সেগুলা হইতেছে কি বলতো? সেগুলা হইতেছে সমমেল বা হারমোনিক্স, তাই না? এরপরে ছিল ত্রয়ী। ত্রয়ী মানে কি? ট্রায়াড। ট্রায়াডের সংজ্ঞা জানি কি ছিল বলতো? 3টা, 4:5:6, তাই না? আর টেট্রাড যেটা ছিল, যেটাকে বলে হয় তোমার কি বলবো, টেট্রাড বলতে এর পরেরটা ষড়সংগতি, মনে 4:5:6:8। আচ্ছা, এরপরে আরেকটা সংখ্যা ছিল যে সোলো। সোলো কোনটা জানি ছিল বলতো? সোলো, সোলো কোনটা ছিল? একটা বাদ্যযন্ত্র। একের অধিক বাদ্যযন্ত্র কি ছিল? নামটা কি ছিল? মেলোডি ছিল। না, মেলোডি না, অর্কেস্ট্রা। অর্কেস্ট্রা ছিল, অর্কেস্ট্রা। আচ্ছা ফাইন, তাহলে এই সংখ্যাগুলো থেকে মেডিকেলে অনেকবার প্রশ্ন আসছে। এগুলো পড়া হয়ে গেছে, আর দিব না। উপসুরের ক্ষেত্রে কোনটা সঠিক না? মূল সুরের কম্পাঙ্ক কি বলছে? একজন বলছে যে গাণিতিক উদাহরণের বিটের প্রথম অঙ্ক আছে, সেটা ভুল করেছি। আমি বললাম বোঝাতে মিলে না, একটু বুঝাতে পারো। 285 পৃষ্ঠা। এই সামি, তোমার নাম হচ্ছে সামিহা, আহ সাইমা। আচ্ছা, ও বলছে বইয়ের 685 পেজ। আচ্ছা, আমি একটু যাই 685 পেজে কি আছে একটু দেখে আসি। 685 পেজ, এটাই তো 685 পেজ না? 83, 84, 85। 85-তে কি আছে? কোনটা বুঝো নাই? এখানে অ্যান্সার ভুল দিয়ে আছে। হ্যাঁ, তাই তো, এটা তো ভাই মনে ক্লাসে বলে দিছে না? জানি না, ভাই তো ক্লাসে বলে দিছে, আমি নিজে ছিলাম ক্লাসে। এটাতে কি বুঝে না? অনেকে বলছে বিটের অঙ্ক বোঝানোর কথা। তো ভাই বিটের অঙ্কের মানে কথা ভাইয়া কি বলছে? আমি একটু সাদা পেজে যাই এখন। হ্যাঁ, ধরো মনে করো কম্পাঙ্ক আমি লিখি এখানে। হ্যাঁ, এটা হচ্ছে জানা, জানা কম্পাঙ্ক। হ্যাঁ, কম্পাঙ্ক বিট নতুন কম্পাঙ্ক। ঠিক আছে, বুঝছো কথাটা? একটু খেয়াল করো ঠান্ডা মাথায়। এখন তোমার জানা কম্পাঙ্ক তোমাকে প্রশ্নে বলে দিবে যে ভর লাগালে, ভর লাগালে মানে ওজন লাগালে বা মোম লাগালে, ভর লাগালে অথবা বলে দিবে ঘষলে। আমাকে একটা সিম্পল একটা কথার অ্যান্সার দাও। কোনো একটা বস্তুর মধ্যে যদি তুমি ভর লাগাও, তার কম্পাঙ্ক কমবে না বাড়বে? দেখো, কিন্তু ভর লাগাইছো, তাহলে কম্পাঙ্ক কমবে, তাহলে কি মাইনাস হবে? কম্পাঙ্ক কমবে। ভর লাগাইছো না, তাহলে কম্পাঙ্ক কমবে, এখানে মাইনাস। কম্পাঙ্ক কমলে যদি বিটও কমে, তাহলে নতুন কম্পাঙ্ক যেটা হবে সেখানে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস করতে হবে। এখন যদি বলে যে ভর লাগাইছে, তাহলে সেম কথা, ভর লাগালে কম্পাঙ্ক কমছে, কিন্তু বিট বেড়ে গেছে। বিট বেড়ে গেছে মানে কি? প্লাস হয়েছে। প্লাসে মাইনাসে তখন কি হবে? নতুন কম্পাঙ্কটা মাইনাস করতে হবে, তাই না? এইভাবে ঘষলে মানে কম্পাঙ্ক বাড়ছে, ঘষলে মানে কম্পাঙ্ক বাড়ছে, এভাবে তোমার ম্যাথগুলো করতে হবে। এখন এই ম্যাথে কি দিছে দেখো আমাকে। বলছে যে 5টা বিট উৎপন্ন হয়, তো শেষের দিকে 5 যোগ করব বা 5 বিয়োগ করব, কিছু একটা করব, তাই না? এটা আমাদের টার্গেট। এখন কি বলছে? মোম লাগাইছে মানে ওজন বাড়ছে। ওজন বাড়ছে না? এই যে শিফা তোমায় প্যাচ লাগাইতেছে কেন? আমাদের এই জিনিসটা ভরের সাথে তো না, এই প্লাসে মাইনাসের ব্যাপারটা তো ভর দিয়ে না।
প্লাসে মাইনাসে যে ব্যাপারটা, সেটা তোমাদের ভর দিয়ে না, সেটা কি দিয়ে? কম্পাঙ্ক দিয়ে, তাই না? তাহলে ভর লাগাইলে ভর বাড়াইছো, ভর লাগাইলে কি কম্পাঙ্ক কমবে না? তাহলে মাইনাস হবে। আমাদের এই জিনিসটা কিন্তু এই জানা কম্পাঙ্ক বিট নতুন কম্পাঙ্ক প্লাসে মাইনাসটা এখানে হবে, ভরের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলছো? এখন তাহলে মানে বলো, মোম লাগাইছো, মোম লাগাইলে, মোম লাগাইলে কম্পাঙ্ক বাড়বে না কমবে? বলো, মোম লাগাইলে কম্পাঙ্ক বাড়বে না কমবে? কেউ বলে না এখন, কমবে না। তাহলে প্রথমটা হবে মাইনাস। এখন তোমার প্রশ্ন দেখো, বিট কি লেখছে? বিট বিট কমছে, তাহলে বিটেরটাও কি হবে? মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হবে নতুন কম্পাঙ্ক। তাহলে 5 কে যোগ করতে হবে, 256 সাথে 5 যোগ করলে কত হবে? 261। সিম্পল। অনেকে এই প্লাসে মাইনাসে বাটনে প্যাচ লাগাও এই ভরের সাথে চিন্তা করে, এই ভর বাড়লে প্লাস, ভর না লাগাইলে মাইনাস, এরকম কিন্তু না। আমাদের এই মাইনাস অজানা জানা কম্পাঙ্ক, বিট অজানা কম্পাঙ্ক। অনুশীলনের প্রশ্ন বা যাদের যেই যে জিনিস নিয়ে প্রশ্নের সমস্যা আছে, আমার কাছে এখন বইয়ের বইয়ের ওই অনুশীলনের ব্যাপারটা নাই, দেয়া নাই। তোমরা অনুশীলনের পেজ থেকে ছবি তুলবা, ছবি তুলে প্রবলেম সলভিং পোস্টে দিবা। কথা বুঝছো? বুঝা গেছে? প্রবলেম সলভিং পোস্টে দিবা, আমি নিজে সলভ দেব। আচ্ছা, বলছে 2 নাম্বারটাও বুঝা। 2 নাম্বারে কোন ম্যাথ আছে? হ্যাঁ, তো তুমি আমাকে একটা কথা বলো তো, এ বাহুর ভর কমাইছে, আমার বলো ভর কমলে এখন কি হবে? ভর কমলে কি কম্পাঙ্ক বাড়ে না কমে? বলো। ভর যদি কমে কম্পাঙ্ক প্লাস হবে, কম্পাঙ্ক প্লাস। বিটও বাড়ছে, বিটেরটাও প্লাস, প্লাসে প্লাসে কি হবে? প্লাস হবে। তাহলে 512 সাথে 5 প্লাস করলে কি হবে? 517 হবে। শেষ কথা। বুঝা গেছে ব্যাপারটা? একটা বাংলা সিনেমা আছে না, ওখানে বলে যে বোঝো না এই ব্যাপারটা? এটা কোন সিনেমা বলতো? কোন সিনেমা বলতো? বোঝো না এই ব্যাপারটা? এটা জানি কোন সিনেমা ছিল, কেউ জানে না, কেউ কিচ্ছু দেখে না। মাকসুদা দেখছে একমাত্র, আয়নাবাজি। মাকসুদা একটা বৃষ্টি, আয়নাবাজি। তোমরা সিনেমা দেখবা, আনিকা এখন তো শুনা শুনা বলতেছে সবাই, মাইল লাগাবো তো এটা। আচ্ছা ফাইন, ওকে। আমি একটু টান দিই, নাহলে শেষ করতে পারবো না। হ্যাঁ, তোমাদের সাথে তো অনেক কথা বলতে মন চাই। হ্যাঁ, কিন্তু ক্লাসেরও তো একটা সময় আছে, তোমরা টায়ার্ড অলরেডি, বিরক্ত হয়ে গেছে আমার ক্লাস করতে করতে, তাই না? সারাদিন ক্লাস, কিসের সিনেমা একজন দিছে। শ্রুতি মধুর শব্দকে কি নামে ডাকা হয় না? অবশ্যই এটা পারছো, সমস্যা নাই। সুরযুক্ত শব্দের 3টা বৈশিষ্ট্য আছে, একটা শব্দচ্যতা, তীক্ষ্ণতা, গুণ বা জাতি। আমারে বলো, শব্দচ্যতা দিয়ে কি বোঝানো হয়? একটা বস্তু কত জোরে বা কত আস্তে শোনা যায়, সেটা দিয়ে কোনটা বোঝানো হবে? একটা শব্দ কত জোরে বা আস্তে, সেটা দিয়েই শব্দ উচ্চতা হবে বা প্রাবল্য হবে, যেটা বলতেছো, তাই না? আচ্ছা, তীক্ষ্ণতা কোনটা? তীক্ষ্ণতা হইতেছে একটা সুর কতটা চড়া বা মোটা, কতটা চড়া বা মোটা, সেটা হইতেছে তীক্ষ্ণতা। আর গুণ বা জাতি কোনটা? তুমি যে বাদ্যযন্ত্রগুলাকে যে আলাদা করতে পারতেছো, সেটা গুণ বা জাতি। তাইলে শব্দচতা, তীক্ষ্ণতা, গুণ, পরেরটাও পারবা। এটা তো পারবা, কোনটা বৈশিষ্ট্য না? হ্যাঁ। আমি আরেকটা কথা বলি ভাইয়া, এরপরও তো অনেকের অনেক প্রবলেম থাকবে, তোমরা প্রবলেম সলভিং পোস্টের ছবি দিবা, আমাকে ট্যাগ দিবা, আমি তোমাকে বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা, দেখো, ভিন্ন ভিন্ন যন্ত্রের আওয়াজ আলাদা হবে, বোঝানো যায় কোনটার মাধ্যমে? জাতি বা গুণের মাধ্যমে, গুণ বা জাতি। আচ্ছা, কোনটা সরগল যুক্ত শব্দের বৈশিষ্ট্য নয়? ভাইয়া বলছিল যে সরগল যুক্ত শব্দের বৈশিষ্ট্যের সবগুলা নেগেটিভ, তাই না? তাহলে উপসুর থাকে, এটা তো একটা পজিটিভ, তাহলে বৈশিষ্ট্য না। আচ্ছা ফাইন। এখন এই এল ও এম স্থির থাকলে, এটা তো টানা তারের সূত্র, এইটা নিয়ে অনেকের ভুল লাগে। আমাকে বলো তো, যারা ক্লাস করছো পর্যায়বৃত্ত গতি, পর্যায়কালের সূত্র কি? টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, তাই না? এটা হচ্ছে পর্যায়কালের সূত্র। আর কম্পাঙ্কের সূত্র কি? এফ ইজ ইকুয়াল টু 1/2 এল রুট ওভার, বলো কি রুট ওভার কি? কেউ বলে না এখন, রুট ওভার কি? রুট ওভার টি/এম। ভেরি গুড। তাহলে এটা আমাদের মাকসুদা আক্তার বৃষ্টি, হ্যান্ড রেইজ করছো, কোনো কিছু বলতে চাইলে আপাতত চ্যাট বক্সে রাখো। তো বর্গমূলের সমানুপাতিক। আচ্ছা, পরের প্রশ্নটা, এক মুখ বন্ধ এক মুখ খোলা। হ্যাঁ, তো এই এক মুখ বন্ধ এক মুখ খোলা নিয়ে ভাইয়া জাস্ট একটা কথাই তোমাকে পড়তে বলছে, যে এক মুখ বন্ধ মানে কি? এক মুখ বন্ধ কথাটার মানে কি? এক মুখ বন্ধ কথাটার মানে হচ্ছে এরকম। হুম, তো তুমি যদি এটাকে আঁকো ছবিটা, কয়েকটা কথা আমি আঁকতে পারি না সুন্দর করে, ম্যাডাম কি? এটা এমন হয়।
আঁকি। এটা এক মুখ বন্ধ এক মুখ খোলা, মনে রাখবা। এক মুখ বন্ধ বা এক মুখ খোলা, আমি এক মুখ বন্ধটাই শেখাবো। হ্যাঁ, এক মুখ বন্ধর জন্য, এক মুখ বন্ধ যে নল, সেই জন্য সুস্পন্দ বিন্দুটা তৈরি হবে খোলা জায়গাতে, সুস্পন্দ বিন্দুটা তৈরি হবে খোলা মুখে, নিষ্পন্দ বিন্দুটা তৈরি হবে হইতেছে বন্ধ মুখে। তোমার কি মনে আছে জিনিসটা? এবং এই এক মুখ বদ্ধ বা খোলা যেই নল, সেই ক্ষেত্রে মনে রাখবা যে দূরত্বটা টোটাল, এই যে আমাদের দূরত্ব বলতে কি, এই বাদ্যযন্ত্রের দৈর্ঘ্য হইতে দূরত্ব এল, এটা হইতেছে বাদ্যযন্ত্রের দৈর্ঘ্য এল। এখন এই দূরত্বের সাথে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার সম্পর্ক হইতেছে এই এক মুখ খোলার যেই দূরত্ব, তার তরঙ্গ দৈর্ঘ্যের 1/4। অর্থাৎ এই ব্যাপারটা হচ্ছে এরকম যে এল ইজ ইকুয়াল টু λ/4। ঠিক আছে, এটা হচ্ছে এক মুখ বন্ধের ক্ষেত্রে দূরত্বের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। আর এটা হলো এক মুখ বন্ধের ক্ষেত্রে। দুই মুখ খোলা, দুই মুখ খোলা বাদ্যযন্ত্রের ক্ষেত্রে দূরত্ব বের করার কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমাকে অন্য জিনিস বের করতে হবে, সেখানে আমি আসতেছি। তার আগে খেয়াল করো, তাহলে তুমি এক মুখ বন্ধ যদি নল হয়, তোমার যদি এই নলের দৈর্ঘ্যের মানটা দিয়ে দিয়ে থাকে, তুমি এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য মানটা বের করতে পারবা, মনে রাখবা। এবং তরঙ্গ দৈর্ঘ্য যেটা বের হবে সেটা কিন্তু মূল সুরের, মানে তরঙ্গ দৈর্ঘ্য বের করার পরে তুমি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা যে বের করবা, এখানে যে কম্পাঙ্কটা বের হবে এফ ইকুয়াল টু, তোমার মনে করো যে ভি বাই ল্যামডা যেটা বের হবে, সেটা হচ্ছে মূল সুরের কম্পাঙ্ক বের হবে। হ্যাঁ, এবং এক মুখ বন্ধ নলের সাথে মূল সুরের কম্পাঙ্ক, মানে মূল সুরের কম্পাঙ্ক আমি লিখতেছি, মূল সুরের কম্পাঙ্ক হবে। তাহলে মূল সুরের কম্পাঙ্ক আর উপসুর, হ্যাঁ, তো এদের একটা পার্থক্য আছে এক মুখ বন্ধর ক্ষেত্রে। এক মুখ বন্ধর ক্ষেত্রে উপসুরটা মূল সুরের 3 গুণ হয়, সরি 2 গুণ না। একজন ভিডিও অন করছো মাত্র, এই ভিডিও অন করছো নাজমুর নাহার নিপা, নাজমুর নাহার নিপা, ভিডিও অফ করে ফেলো। হ্যাঁ, তাহলে আমি জাস্ট 3টা কথা বলবো। আফিয়া আঞ্জুম কি জানি এটা লেখছো তুমি, আমি একটা টপিক বুঝাইতেছি, এটা পরে লেখো, এখন লেখো না। হ্যাঁ, তাহলে মাথাটা, মানে আমাদের কনসেন্ট্রেশন ব্রেক হয়। টপিক বোঝানো শেষ হইলে বলবা। তাহলে আমরা এক মুখ বন্ধ নল শিখতেছি। এক মুখ বন্ধ নলের ক্ষেত্রে আমাদের এল ইজ ইকুয়াল টু λ/4। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে। হ্যাঁ, আমাদের আমি আগেই বলি এই ধরনের ম্যাথ মেডিকেলে দিবে না, এটা এই পরীক্ষার জন্য দেওয়া হয়েছে, এটা একবার হলো দেখ। এখান থেকে তুমি কি বের করবা? এফ এর মান বের করবা। এফ এর মান আসবে হচ্ছে মূল সুরের কম্পাঙ্ক। তোমাকে প্রথম উপসুরের কম্পাঙ্ক বের করতে হলে মনে রাখবা যে এক মুখ বন্ধের ক্ষেত্রে উপসুর হইতেছে মূল সুরের কম্পাঙ্কের 3 গুণ। ঠিক আছে, এখন চলো ম্যাথটা দেখে কি দিছে। দেখো এখানে একটা দৈর্ঘ্যের মান দিয়ে দিছে, অর্থাৎ এল এর মান দিছে, বুঝো। এক মুখ নদ বলছে প্রথম উপসর্গটির কম্পাঙ্ক বের করতে বলছে, বেগ দিয়ে দিছে, ভি এর মান দিছে। এখন আমরা জানি যে, আমি একটু বাম পাশে লিখি, হ্যাঁ না এখানে লিখি, আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, সবাই পারো এটা, একটু জুম করি, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এখন এখান থেকে তুমি একটু খেয়াল করো, আমাকে তো ল্যামডার মান জানতে হবে, এবং আমি বলছি যেহেতু এক মুখ বন্ধ, তাহলে ল্যামডার মান কি হবে বলতো? আমরা জানি যে λ/4 এর মান হচ্ছে এল, তাইলে আমাদের ল্যামডার মান হবে হচ্ছে 4L, আর এল এর মান 1.5, 4 ইন্টু 1.5 হবে ল্যামডার মান। তাহলে এখান থেকে আমরা এফ বের করতে পারবো। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হবে? এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা হবে। তাহলে ভি বাই ল্যামডা মানে কি? 330 বাই এই 4 ইন্টু 1.5। তাহলে শেষ পর্যন্ত মান আসবে, কাটাকাটি করলে ক্যালকুলেশন করলে মান আসবে হচ্ছে 55। হ্যাঁ, আর 55 হইতেছে মূল সুরের কম্পাঙ্ক। তো তোমার প্রশ্নটা যদি বলে যে মূল সুরের কম্পাঙ্ক হচ্ছে কত, তাহলে অ্যান্সার কি হবে? 55 হার্জ। ঠিক আছে, কিন্তু মূল সুরের কম্পাঙ্ক তো বের করতে বলে নাই, প্রথম উপসুরটা বলছে, প্রথম উপসুরটার সাথে 55 সাথে 3 গুণ করতে হবে, তাহলে 3 গুণ করলে 165 আসে। এই ধরনের ম্যাথ মেডিকেলের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, ভয় পাওয়ার কিছু নাই। কোনটা গুরুত্বপূর্ণ আমি তোমাকে সেটা দেখাবো। এটা একটা মজার ম্যাথ, দেখি পারো কিনা। একটা কোথায় আছে ওটা বের করতে সময় লাগবে, হ্যাঁ বের করতেছি। এই যে ভাইয়া তোমাকে যে ম্যাথটা করাইছে সুন্দর মতো, যে আমাদের লাইক কি বলবো, ওই যে কম্পাঙ্ক গুলার পার্থক্য। এই যে এই ম্যাথটা,
এই ম্যাথটা খেয়াল করো, এই ম্যাথটা পরীক্ষা একবার আসছিল, হ্যাঁ, যে কোনো একটা, এই ম্যাথটার একটা শর্টকাট আছে। কোন মাধ্যমে দুটা কম্পাঙ্ক দেয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেয়া আছে, বলছে যে মাধ্যমে শব্দের বেগ কত। এটা তো নর্মাল নিয়ম পারবাই, বাট এটার একটা শর্টকাটও আছে। শর্টকাটটা হইতেছে যে শব্দের বেগ হবে, শব্দের বেগ হবে হচ্ছে, শব্দের বেগ হবে হচ্ছে শর্টকাটটা যেটা কি ছিল, হ্যাঁ, শব্দের বেগ একই জাতীয় রাশির গুণফল। যেমন এই ম্যাথে দুইটা কম্পাঙ্ক দিছে, বেগ বের করতে বলছে, ম্যাথের মধ্যে দুইটা বেগের মান দিয়ে দিতে পারতো, কম্পাঙ্ক বের করতে বলতে পারতো, তাই না, ডিফারেন্টও করতে পারতো। এখানে দুইটা কম্পাঙ্ক দিছে, বেগ বের করতে বলছে, কিন্তু সেম ভাবে দুইটা বেগ দিতে পারতো, কম্পাঙ্ক বের করতে পারতো। সেই ধরনের ম্যাথের শর্টকাট হইতেছে যে একই জাতীয় রাশির বিয়োগফল, দেখো একই জাতীয় রাশির মাইনাস, হ্যাঁ, আর উপরে হইতেছে সব গুণ, সবকিছু গুণ করতে হবে, সবকিছু গুণ করতে হবে। এখন তুমি মানে বলো তো, এখানে একই রাশি জাতি, মানে একই জাতীয় রাশির মাইনাস, তাহলে কি একই জাতীয় রাশি কি আছে, কম্পাঙ্ক আছে, দুইটা কম্পাঙ্ক আছে, তো দুইটা কম্পাঙ্ক যদি মাইনাস করো, 480 মাইনাস 320, আর উপরে সবকিছু গুণ, 480 ইন্টু 320 ইন্টু 2, সবই গুণ করবা। তাহলে দেখা যাবে, আমাকে বলো তো 480 থেকে 320 গেলে কত থাকে, 160 থাকে, তাই না, নাকি ভুল বললাম, 160 থাকে, হ্যাঁ। আর গুণ করে দিবা 480 ইন্টু 320 ইন্টু 2, তাহলে 160 কে 320 দিয়ে কাটাকাটি করলে 2 হয়, 2 দুগুণ 4, 4-এর সাথে 480 গুণ করলে হবে 1920। অ্যান্সার দেখো 1920 আছে। তাহলে যদি ম্যাথ গুলা এরকম আসে, সেটা হচ্ছে দুটা সেম ধরনের রাশি দিয়ে দিবে এবং অপরটা বের করতে পারে। তবে আমরা তো জানি যে পি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটা এই সূত্রটির প্রয়োগ, তাই না। যদি এই তিন রাশির মধ্যে তোমাকে যদি যে কোনো একটা রাশিকে দিয়ে দেয় দুইটা মান, অপরটা বের করতে বলে, সেক্ষেত্রে সূত্র হইতেছে সবকিছু গুণ করবো উপরে, নিচে হইতেছে একই জাতীয় রাশির বিয়োগফল। এই শর্টকাটটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাইতে হবে। এই শর্টকাটটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা নাই। আচ্ছা, আমরা একটু দ্রুত আগাবো, সময় খুব একটা নাই, এর বাইরে করার দরকার নেই। কোন নলের কোন, বোসা আবার একটু বলেন। তাহলে তোমরা পুষ্পিতা, ঠিক আমি তো 2-3 বার করে বলতেছি, তো তোমরা যখন আবার বলতে বলো তার মানে ঠিক মতো শোনো নাই, সিম্পল কথা, কারণ আমি জানি আমি কিভাবে বলি, হ্যাঁ। আমার মতো আস্তে 2-3 বার করে কেউ বলে না, আমি জানি, তার মানে তুমি শুনো না ঠিক মতো। সিম্পল কথা, তুমি এই শর্টকাট কখন ইউজ করবা, যখন এই ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডার মধ্যে তোমাকে যে কোনো একটা রাশির দুটা মান দিয়ে থাকবে, অপরটা বের করতে বলবে। তাহলে দুটা কম্পাঙ্ক দিছে, অপরটা বের করতে বলছে, অথবা দুটা বেগ দিবে, কম্পাঙ্ক বের করতে বলবে। সেক্ষেত্রে শর্টকাট হইতেছে সবকিছু গুণ উপরে যা ডাটা দেওয়া থাকবে, আর নিচে লোকে একই জাতীয় রাশি বিয়োগফল করবা, তাহলে অ্যান্সার মিলে যাবে, এটাই। আচ্ছা, আচ্ছা তাহলে আমাকে বলো তো, কোন নলের উভয় মুখে সুস্পন্দ বিন্দু থাকে? একজন বলছে বঙ্গবন্ধুর জন্মসাল 1920 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমাকে একটু সবাই জানাবা, আমি ওর নামটা একটু পড়বো। মোহাম্মদ জহিরুল ইসলাম। মোহাম্মদ জহিরুল ইসলাম, আমি কি ক্লাসের শুরুতে একজনের নাম বলছিলাম যে বই দেখে দেখে লিখছিল, তার নাম কি মোহাম্মদ জহিরুল ইসলাম ছিল না? আমার মনে নাই, আমাকে জানাও তো ছিল কিনা, আমি এখন তাহলে ওকে জুম থেকে আউট করবো। নাম কি এটাই ছিল? তোমাদের সাথে আসলে ভালো থেকে কোনো লাভ নেই। হুম, ফাইন। তোমরা আসলে ক্লাসে যে কি তোমাদের ব্যবহারটা কিরকম, এটা আসলে আমরা ক্লাস নিলে খালি বুঝি, তোমাদেরকে যদি আমি দেখাইতে পারতাম যে এখানে কি হয়। ঠিক আছে, খুবই দুঃখজনক। আচ্ছা, এগুলো তার কোনো কোনো সমস্যা নাই, এগুলো সব বইয়ের ম্যাথ। ভূমিকম্পের ফলে তরঙ্গের কম্পাঙ্ক, এগুলো ভাই বইয়ের ম্যাথ, নির্বাচনের কিছু কিছু ইনফরমেশন আছে, মাকসুদ আক্তার বলতেই আছে, বলতেই আছে 688 পেজের সুর বিরাম হইলো কম্পাঙ্কের অনুপাত বুঝাইছে ভাইয়া, কিন্তু এর পরের লাইনে সুর বিরাম এদের গুণফলের সমান লেখা, এই দুইটা লাইনে একটু প্যাচ লাগে, কাইন্ডলি একটু বলেন। ক্লাসের শেষে সময় থাকলে বলবো, অথবা ভাইয়া যদি এটা ক্লাসে করাই থাকে সেটা ক্লাস দেখে নিবা। আচ্ছা, শব্দের তীব্রতার সাথে কম্পাঙ্কের সম্পর্ক বর্গের সমানুপাতিক।
আচ্ছা ফাইন। আচ্ছা এখন আমাকে একটা কথা বলো তো, কম্পাঙ্কের অনুপাত 5:6 হলে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে? এটা কিন্তু ভাইয়া ক্লাসে করাইছিল তিনটা দিয়ে, তাই না? যে ধরো 10:20:30 যদি হইতো তখন অ্যান্সার কি হইতো, ভাইয়া পড়াইছে এটাকে ছোট করবো যে 1:2:3। তাহলে আমাদের এটার অ্যান্সার কি হবে? প্রথমটার ক্ষেত্রে বসাবো অপর দুইটার গুণফল, তাই না? প্রথমটার ক্ষেত্রে বসাবো অপর দুইটার গুণফল, দুই নাম্বারটার ক্ষেত্রে ওইটা বাদে বাকি দুটার গুণফল, তিন নাম্বারটার ক্ষেত্রে ওটার বদলে বাকি দুটার গুণফল, তাই না? তাহলে কি হবে? 6:3 কত হবে? 2। তাহলে ওটাই, তাহলে এটা কম্পাঙ্কের অনুপাত 5:6 হইলে তরঙ্গ অনুপাত হবে 6:5। শেষ। আর তরঙ্গ চেনা যাবে সমবর্তন দ্বারা, কারণ আমরা জানি তরঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে আমাদের সবকিছুই ছিল, সমবর্তন ছিল না, কিন্তু আর তরঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে সমবর্তন বা পোলারয়নটা ছিল। তাহলে আর তরঙ্গ চেনা যাবে সমবর্তন দ্বারা। আচ্ছা, এগুলা সংজ্ঞা পারবা? হ্যাঁ, এটা তো আমাদের বিটের সংজ্ঞা থেকে বুঝতে পারতেছো যে প্রতি সেকেন্ডে যতবার তীব্রতা হ্রাস বৃদ্ধি ওইটাই তার বিট, অতটাই বিট। আচ্ছা ফাইন। অনুনাদ এই যে পড়ানো হয়েছে, এটা একটু আগে পড়াইছি। আরোপিত কম্পাঙ্কের সমান হলে সেটাকে অনুপাত অনুনাদ বলা হবে। সমসংগতি সম্পন্ন স্বর সমষ্টিকে বলা হয় স্বরগ্রাম। এগুলো পারবা। এই যে দেখছো, শব্দ তরঙ্গ সমবর্তন ছিল না, সমবর্তন হইতেছে আর তরঙ্গের মধ্যে, এবং আর তরঙ্গের মধ্যে কিন্তু শব্দ উদাহরণ নাই। আচ্ছা, দুই সুরের কম্পাঙ্কের অনুপাতকে আমি আবারও বলতেছি, যারা যারা এখন অনুশীলনের এমসিকিউ বা এত এত পেজের এত এত পেজের এত এত কি হবে সেই ধরনের কোশ্চেন করতেছো, আমি তাদের মেসেজ পড়বো না। তাদের, তোমাদের জন্য একটা ডেডিকেটেড প্রবলেম সলভিং পোস্ট আছে। আমার সামনে এখন অনুশীলনের এমসিকিউ নাই, ঠিক আছে? তো তোমরা ওইখানে ছবি পোস্ট দিবা, আমি নিজে কমেন্টের রিপ্লাই করবো, এত অধৈর্য হইলে হবে না। আচ্ছা ফাইন, এগুলো পারবা, কোনো সমস্যা নাই। এই যে আবারও সেম প্রশ্ন, 10:20 হইলে কত হবে? 2:1 পারবা। এটা 62 পারবা। হ্যাঁ, ভিন্ন ভিন্ন তরঙ্গের এটা পড়াইছে একটু আগে। অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে শব্দ তরঙ্গ, এগুলো দেখানো হয়েছে, এগুলোতে কোনো সমস্যা নাই। হ্যাঁ। হুম। এখন আসো এইটা একটু খেয়াল করো। কোন স্থির তরঙ্গের উপরস্থ, আচ্ছা একজন বলছে 60 নাম্বারটা, 60 নাম্বার হলে বন্ধ নলে উৎপন্ন পঞ্চম সমবেল হলো কোন উপসুর? আচ্ছা, এখন সত্যি বলতে কি ভাইয়া, এই জিনিসটা মানে অনেস্ট কথা বলতে, ধরো খোলা নল, এটা কোত্থেকে দিছে তুমি খেয়াল করো, এটা অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন থেকে আসছে। সো এটা ডিরেক্টলি বইতে এক্সপ্লেইন করা আছে আমাদের বইয়ের চ্যাপ্টারের ভিতরে, কিন্তু আমাদের ফয়সাল ভাই যখন ক্লাস নিছে তোমাদেরকে বলে দিছে যে ভাইয়া এই বন্ধ নল খোলা নল থেকে জাস্ট অতটুকুই লাগবে যে কোন মুখে কোনটা উৎপন্ন হয় ওটা এক, আর জোর পাওয়া যায় নাকি বিজোড় পাওয়া যায় ওটা দুই। হ্যাঁ, অতটুকু পড়লেই হবে। এখন এর পরেও যত যত ইনফরমেশন আছে ওগুলোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এখন তুমি খেয়াল করো, এখানে বলছে যে বন্ধ নলে পঞ্চম সমমেল হলো কোন উপস্বর? অ্যান্সার দ্বিতীয়। এটার অ্যান্সার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কিচ্ছু জানি না, কিন্তু অনুশীলনের এমসিকিউর মধ্যে এটা দ্বিতীয় দেয়া আছে, পরীক্ষায় এভাবেই আসবে, এটাই অ্যান্সার দাগাইতে হবে। কথা বলছো? এটার ব্যাখ্যা আছে, এটা বিশাল বড় ব্যাখ্যা আছে, তোমাকে এটা ব্যাখ্যা এখন আমি বুঝাতে গেলে আমার ছবি আঁকতে হবে। হ্যাঁ, ওগুলা মানে এই ধরনের প্রশ্ন তোমাকে দিবে না যে ভাইয়া আহ, চতুর্থ সমমেল কোন উপসর বা 2 নাম্বার সমমেল, এগুলা কখনোই দিবে না। এটা অনুশীলনী এমসিকিউতে ডিরেক্ট প্রশ্ন দেখে এটা চলে আসছে, খালি এই মানটাই মুখস্থ রাখো, আর কিছু পড়ার প্রয়োজন নাই, ভয় পাওয়ার কিছু নাই বা কি করব না করব। হ্যাঁ, কথা বুঝতে পারছো? এটা দরকার নাই ভাইয়া পঞ্চম সমমেল এটা কেমনে আসলো, এটার অনেক বড় ব্যাখ্যা, অনেক বড় বুঝাইতে হবে, এটা আমাদের বোঝার দরকার নাই, বোঝার প্রয়োজন নাই, জাস্ট এটাই মনে রাখবা, আর দরকার নাই। এবং আহ বিশ্বাস রাখতে পারো এটা আসবে না। এরপরেও যদি মনে হয় যে ভাইয়া আহ একটু আমাকে বুঝাই দেন, ওই যে সেম কথা বললাম যে ভাইয়া দেখো বুঝানোর তো অনেক টপিক আছে, তো সবকিছু মাথায় নিলে আসলে শেষ করতে পারবো না আমরা, মানে নিজেদের অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন শেষ করতে পারবো না। হ্যাঁ, তো ওটাই হলো মেইন কথা। এরপরও আমি তোমাকে দেখে আমার ক্লাসটা শেষ হোক, যদি সময় থাকে আমি দেখাবো। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো, এখানে দুইটা সুস্পন্দ দুইটা নিস্পন্দ বিন্দুর দূরত্ব দিছে, হ্যাঁ? আচ্ছা, ভাইয়া পড়াইছিল মনে আছে? সু সু
মনে করো সু সু নি নি শুনি, তাই না? সুস্পন্দ সুস্পন্দ বিন্দু দূরত্বের সূত্র কি বলো? ল্যামডা বাই কিউ বলে ল্যামডা বাই টু। দুটা নিষ্পন্দ বিন্দুর ল্যামডা বাই টু। সুস্পন্দ নিষ্পন্দের কোনটা? ল্যামডা বাই ফোর। এই নিয়মের অনেক অনেক ম্যাথ পরীক্ষায় আসছে 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 আসবে, অনেকবার আসছে, আসতে থাকবে। ঠিক আছে, ফাইন। এখন তুমি দেখো দুটা সুস্পন্দ বিন্দু, তার মানে ল্যামডা বাই টু এর মান দেয়া আছে 0.25, তাহলে ল্যামডার মান আমরা এখান থেকে 2 ইন্টু 0.25 বের করতে পারবো। আর এফ এর মান দেয়া আছে ভি কত? ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, শেষ, বসাই দিব। দেখো আমি একটা করছি 0.25 ল্যামডা বাই 4, তাহলে ল্যামডার মান আসবে এই যে 320 ইন্টু 0.25 ইন্টু 4, তাহলে অ্যান্সার 320 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা অ্যান্সার। আচ্ছা, কোনটা সঠিক না? কণার বেগ ধ্রুবক, এটা সঠিক না। এটা হচ্ছে আমাদের মানে কণার বেগ ও তরঙ্গ বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডার থেকে আসছে। সরণ ও ত্বরণের দশা পার্থক্য। আচ্ছা, আমাকে বলো আগে সরণ ও বেগের দশা পার্থক্য কত? সরণ ও বেগেরটা কত? 90, তাই না? ত্বরণ ও বেগেরটা কত? সেটাও 90। শুধুমাত্র সরণ আর ত্বরণেরটা হইতেছে 180। ভাইয়াটা সুন্দর মতো বুঝাইয়া দিছিল। আচ্ছা, সোনের সংজ্ঞা কি বলছে? 1000 কম্পাঙ্ক এবং 40 কম্পাঙ্কের একটি বিশেষ সূত্রে সন্তুষ্ট হয়। আচ্ছা, বিজোড় গুণিতক হলে দেখো এক্স এর মান ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক হলে কোন বিন্দুটি পাওয়া যাবে? দেখো ভাইয়াটা বেশি দিয়ে পড়াইছিল না? বেশি, বেশি মানে কি? বেজোড় হলে সুস্পন্দ, এরকম কিছু না। বলছে জোড়, তাহলে কি নিষ্পন্দ হবে, তাই না? জোড় গুণিতক হলে নিষ্পন্দ হবে। বেজোড় হইলে সুস্পন্দ, জোড় হইলে নিষ্পন্দ, শেষ। আচ্ছা, পাতার মর্মর শব্দের তীব্রতা লেভেল কত? 10। তীব্রতা লেভেল যদি 10 হয়, আপেক্ষিক তীব্রতা 10 এর পাওয়ার 1, আর এটা কত হবে? -11, শেষ। এই দেখো 73 নাম্বার, শব্দের ক্ষমতা 40 থেকে 80 মেগাওয়াট হইছে, তাই না? এখন আমরা বলো 40 থেকে 80 হইছে মানে কয় গুণ হইছে? 2 গুণ হইছে। 2 গুণ হইলে কত গুণ বাড়াইতে হবে? 3 গুণ বাড়াইতে হবে। অ্যান্সার 3। স্বরকম্পের প্রয়োগ 3টা, ক শ দ পড়ানো হয়ে গেছে। সনোমিটারের টান 9 গুণ, দৈর্ঘ্য 3 গুণ করা হলে কম্পাঙ্ক কয় গুণ হবে? এটা আমাদের ওই সূত্রের ম্যাথ। এই যে সূত্রটা দেখো দেয়া আছে, যে আমি একে সূত্রটা বসাই, আগে ম্যাথটা কেন করবা চিন্তা করো। সনোমিটারের টান 9 গুণ, তাহলে আমি যদি T1 এর মান যদি T ধরি, তাহলে T2 এর মান কত হবে? 90 হবে, 9 গুণ। দৈর্ঘ্য 3 গুণ। L1 এর মান যদি L ধরি, L2 এর মানে কত হবে? 3L। কথা বুঝছো? এখন বলছে কম্পাঙ্ক কয় গুণ হবে, তাহলে F1 এর মান যদি F ধরি, তাহলে F2 এর মান কত হবে? এই হইতেছে আমাদের ম্যাথ। তাহলে যদি দুইটা সূত্র আমরা ধরি, দুই ভাবে করব, তাহলে F1 বাই F2 ইজ ইকুয়াল টু কি হবে? 1 বাই 2L1, 1 বাই 2L2, 2 কাটাকাটি চলে যাবে। শেষ পর্যন্ত কি থাকে? শেষ পর্যন্ত এই L2 T1 রুট ওভার L1 T2 রুট ওভার, শেষ পর্যন্ত দুইটা সমানই আসে। এটা ম্যাথ পড়তে, এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? আশা করি কারো এটা বুঝতে সমস্যা নাই। আগাবো, আমাদের পরে স্পেশাল এক্সামে চলে যাব। এগুলোতে কারো কোনো সমস্যা নাই। এটা তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা। তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা কিসের মাধ্যমে সঞ্চারিত হয়? রশ্মির মাধ্যমে সঞ্চারিত হয়। আর কোনটা সিম্ফনি বা কোনটা দিয়ে, মানে পিচ দিয়ে কোনটা দেখা হয়, চড়া না মোটা? আচ্ছা, তীব্রতাকে আই দিয়ে প্রকাশ করা হয়। তীব্রতার একক কি? ওয়াট পার মিটার স্কয়ার। জোরালো শব্দের বিস্তার কত? 10⁻⁵। ক্ষীণত শব্দের বিস্তার কত? 10⁻11। এগুলো সব ডিরেক্টলি বইয়ের প্রশ্ন। তীব্রতার একক ওয়াট পার মিটার স্কয়ার। কোনটার উপর নির্ভর করে? বিস্তার উপর নির্ভর করে তীব্রতা। ওই যে আই স্কয়ার ছিল, তাই না? সরি, এ স্কয়ার ছিল, ওই যে আই প্রপোর্শনাল টু এ স্কয়ার ছিল। কোনটা কতটা জোরে সেটা প্রাবল্য বা শব্দচ্ছতার উপর নির্ভর করে। তীব্রতা একটা ভৌত ধর্ম। এগুলো সব পারবা, এগুলো থেকে বোঝানোর আর কিছু নাই ভাইয়া, একটু দেখো তাও। হ্যাঁ, একটু দেখো তাও, ডিরেক্টলি বইয়ের কিছু ইনফরমেশন আছে, এগুলো মুখস্থ করে ফেলবা। আর তাছাড়া যেগুলো আমরা বুঝাইছি ক্লাসে, ভাইয়া বুঝেছি। আমি আরেকবার রিকোয়েস্ট করি ভাই, এই চ্যাপ্টারটা সব থেকে বেশি বুঝার টপিক। যারা ফার্স্ট টাইম এই চ্যাপ্টারটা ঠিক মতো পড়ো না, তাদের জন্য একটু কঠিন লাগবে, বাট যতটুকু পড়ছো এর বেশি পড়ার দরকার নাই, সিম্পল কথা। এর বাইরে আসলে তুমি পারবা না, কেউ পারবে না। ঠিক আছে, ফাইন। পরপর দুটি সুস্পন্দ বিন্দু দূরত্ব কত? সু সু ল্যামডা বাই 2।
একটা সুস্পন্দ একটা নিষ্পন্দ কত λ/4, এগুলো যদি কেউ ভুল করে থাকো আজকের পরীক্ষাতে, নিজের গালে একটা থাপ্পড় দিবা। হ্যাঁ, নিজের গালে একটা থাপ্পড় দিবা এই মুহূর্তে, এই দুটো প্রশ্নকে ভুল করলে। নিষ্পন্দ বিন্দুতে বিস্তার কেমন? নিষ্পন্দ বিন্দুতে বিস্তার শূন্য। আচ্ছা, এখন ওই সেম নিয়মের ম্যাথ, দুটা নিষ্পন্দ বিন্দু দূরত্ব দেওয়া আছে, তার মানে কি দুটা নি, তার মানে λ/2 এর মান দেওয়া আছে 0.5, তাহলে বেগ কত? বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? তাহলে কত? 320 ইন্টু 2 ইন্টু 0.5 মানে কি 1, তাহলে অ্যান্সার 320 হবে। শেষ। ক্ষীণ ও জোরালো শব্দের অনুপাত 10⁻13। শব্দচ্যুতা এগুলা কোনো সমস্যা নাই। কোন সূত্র? এই প্রশ্নটা আমাদের মেবি বইয়ে আছে কিনা আমি শিওর না। হ্যাঁ, শব্দচ্যুতা ও তীব্রতার মধ্যে সম্পর্ক নির্ণয়কারী সূত্র কোন বিজ্ঞানে দিছে? এটা কি বইয়ে আছে? আমাকে একটু বলবা। আচ্ছা আছে, ওয়েবার ফেচ না, ভেরি গুড, আছে। তাহলে পারছো। কোনটা ঠিক না? আমরা জানি তীব্রতা 10⁻12, শুধু 12 না। আচ্ছা, আদর্শ একক কোনটা? সবগুলাই কিন্তু তীব্রতার একক, কিন্তু আদর্শ হইতেছে ডেসিবেল। তীব্রতা লেভেল থেকে কোন সম্পর্কে জানা যায়? তীক্ষ্ণতা সম্পর্কে জানা যায়। এটা ডিরেক্টলি বইয়ে লেন ভাই। হ্যাঁ, যে 1 ডেসিবেল হয় হইতেছে 26% পরিবর্তনের জন্য, এটা ডিরেক্টলি বইয়ে লেন, কোনো ম্যাথ না। কোনটা সর্বনিম্ন শব্দতার পার্থক্য? 1 ডেসিবেল। নিম্নতর প্রান্তীয় সীমা হইতেছে 0 ডেসিবেল। আচ্ছা, বিরক্ত হইতেছে 120-এ। 10 গুণ বাড়ালে শব্দচ্যুতা 1 ডেসিবেল বাড়ে, কারণ যে 1 বেল হইতেছে 1 দশমাংশ পড়ানো হয়েছে। ফোনের কোনটা সঠিক না? ওই সেম, ওই প্রশ্নটাই সঠিক না, ওই যে 12 তীব্রতা। শ্রেণীকক্ষে 50, স্বাভাবিক কথা 60। এই ছক থেকে কোটি কোটি প্রশ্ন আসছে। আমি আবারও বলি, যারা যারা ক্লাস করতেছো, আর ফেসবুকে 18 জন ক্লাস করতেছো, জুমে আমার সাথে কয়জন আছে আমি জানি না, 73 জন। তো এই ছকটা ঠিক মতো পড়া যদি না হয়, মনে করো মেডিকেলে যদি কোনো টিচার একটা প্রশ্ন দেয়, এই ছক রিলেটেড প্রশ্নই দিবে। সো এই ছক ঠিক মতো পড়বা, ঠিক আছে? আচ্ছা, এগুলো তার কারো কোনো সমস্যা নাই। এখন দেখো 40 নাম্বারটা খেয়াল করো। সূচনা সুর 256 হলে অষ্টক কত? 512। আর এরপরেও অনেকে অনেক প্রশ্ন করছো ভাইয়া প্রবলেম সলভিং পোস্টে, আমি তোমাদের নিজ দায়িত্বে সলভ দিব, অথবা আমাকে ফেসবুকে নক করবা। হ্যাঁ, ফেসবুক নাম তো যাই না, আশিকুর রহমান বলছে। তুমি ফেসবুক কোন গ্রুপে আছো আশিকুর রহমান? আমার ক্লাস কি আগে কখনো করো নাই? ফেসবুক গ্রুপে যে ট্যাগ করার জন্য নাম যাই না, তুমি দেখো যে কেউ না কেউ আমাকে ট্যাগ করবে ওইখানে। হ্যাঁ, বা আমার কমেন্টই তুমি ওখানে দেখবে, আমাকে এখানে খুঁজে পাবো। আমার নাম হচ্ছে নিশান। হ্যাঁ, আমার নাম হচ্ছে নিশান, ফেসবুকের নাম হচ্ছে নিশান জেরার্ড। ঠিক আছে, NISSAN, হ্যাঁ, GERRARD, এটা আমার ফেসবুকের নাম। ঠিক আছে, ফাইন। আমাকে মেসেজ দিলে আমি আমি জানি মেসেজ আসে কোথায়, আমি দেখবো। আর মেসেজ দিয়ে লাগবে না, তোমরা প্রবলেম সলভিং পোস্টে দিও, আমি তোমাকে এখানে বলে দিব। এরপরেও কোনো সমস্যা থাকলে, বাট একটা জিনিস মাথায় রাখবা, এরপরেও যদি কোনো সমস্যা তোমরা সলভ করতে যাও, মনে রাখবা যে তুমি আসলে বেশি বেশি পড়তেছো, কখনো কোনো কিছু বেশি করা যাবে না। হ্যাঁ, মাথায় রাখবা। এগুলো তার কোনো সমস্যা নাই, আমি এগুলো পড়াই ফেলছি অলরেডি। হ্যাঁ, এগুলো পড়াই ফেলছি অলরেডি। বদ্ধ নলের কোন, বদ্ধ নলের খোলা মুখে কোন বিন্দু অবস্থান করে? সুস্পন্দ বিন্দু। এই পড়াইছি, খোলা মুখে সুস্পন্দ বিন্দু, আর মানে বন্ধ মুখে হচ্ছে নিষ্পন্দ বিন্দু থাকে। আর শুধুমাত্র অযুগ্ম হারমোনিক গুলা কোথায় থাকে? বন্ধ নলে। বন্ধতে অযুগ্ম, আর যুগ্ম হচ্ছে ওইখানে, মানে যুগ্ম মানে হচ্ছে খোলা, জোর বিজোর দুইটাই। আচ্ছা, ফাইন। এখন আমরা একটু প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন দেখে আসি, চলো একটু খেয়াল করে আসি। চলো এই খেয়াল করো, এই প্রশ্নটা মেডিকেল 20 সালে আসছে। হ্যাঁ, 20 মেডিকেল ভার্সন। কোন তীব্রতার মাত্রাকে কানের শ্রবণ সীমা বলে? এখন শ্রবণ সীমা বলতে বোঝানো হয়েছে কি, তুমি যেহেতু দেখতে পারতেছো এখানে 120 নাই, তার মানে নিম্নতর শ্রবণ সীমাটা বলা হয়েছে। তাহলে সব থেকে কম কত থেকে শুরু হয়? 0 ডেসিবেল থেকে শুরু হয়, তাহলে অ্যান্সার 0। পারছো। আচ্ছা, শব্দের প্রবলতা মাপার একক কি, মানে তীব্রতার একক কি? ওয়াট পার মিটার স্কোয়ার, তাই না? ওয়াট পার মিটার স্কোয়ার। আচ্ছা, শব্দের সর্বোচ্চ কত তীব্রতা মানুষের কান সহ্য করতে পারে, মানে বেদনাদায়ক কত? 120। বিউটি
10 গুণ বৃদ্ধি পেলে তো 1 বেল, আর 10-এর পর 0.1 গুণ, হ্যাঁ ঠিকই তো বলছো তুমি, তো সমস্যা কোথায়? শ্রেণীকক্ষেরটা কত পড়ানো হয়েছে, সব থেকে কম যেটা শুনতে পারে তার তীব্রতা কত, সব থেকে কম শুনতে পারে কত, 0। তাহলে 0 মানে কি, তার আপেক্ষিক তীব্রতা 10⁻0, আর তীব্রতা কত, 10⁻12। তাই না? ভেরি গুড। আর স্বাভাবিক শ্বাস প্রশ্বাসেরটা, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2010 সালে আসছিল, এটা আগেকার বইয়ের সিলেবাসে ছিল। হ্যাঁ, এটার অ্যান্সার দেখো 10⁻11। তাহলে আমাকে বলো তো, 10⁻11 যদি তীব্রতা হয় -11, তাহলে আমাকে বলো তো আপেক্ষিক তীব্রতা কত হবে? কত হবে? 10 টু দি পাওয়ার কত হবে? 10⁻1 হবে। তাহলে 10 ডেসিবেল হবে। তাহলে 10 ডেসিবেল কি বলছে ভাই, কিন্তু 33 নাম্বারে বলছে 10 গুণ হলে 1 ডেসিবেল। আচ্ছা আমি আসতেছি 33-এ, আসতেছি, আগে শেষ করি। কোম্পানির বইটা আছে, তাহলে অন্য বইয়ের, তাহলে 10 ডেসিবেল হবে, এটা আমাদের তীব্রতা লেভেল। 10 তীব্রতা লেভেল অন্য আরেকটা কিসের মান বলো তো? মানে আমাদের তীব্রতা লেভেলের মান 10, আর কিসের মান? পাতার মর্মর শব্দের মান। ভেরি গুড। গুরু তিস্রক হচ্ছে 5:4। এটা কখনো লাগবে না, মেডিকেল 10-এ একবারই আসলো ভাইয়া, আর জীবনেও আসে নাই। হ্যাঁ, স্বাভাবিক কথোপকথনের তীব্রতা লেভেল কত? 60। আচ্ছা, প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন কোন শব্দের তীব্রতা নিচের কোনটি? 1 বেল। এগুলো অনেক আগেকার প্রশ্ন। আমি তোমাকে একটা কথা বলি ভাইয়া, এইসব এই যে দেখো মেডিকেল 5-এ আসছে, 2-এ আসছে, হ্যাঁ এগুলো সব আগেকার আমলের প্রশ্ন। তোমরা যখন এই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন করতে যাবা, তোমরা 2014 সাল থেকে শুরু করে 20 সালের প্রশ্ন সলভ করলেই হবে। এর পুরাতন সলভ করার প্রয়োজন নাই, কারণ সিলেবাসের বাইরে এগুলো। ঠিক আছে? তো আরো প্রথম দিকে কি আসছিল চলো দেখে আসি। দেখো, এটা আসলে 16 সালে, যে ভি ল্যামডা এন এর মধ্যে সম্পর্ক কি, ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তারপরে হচ্ছে 100টি তরঙ্গ তৈরি হয়, তাহলে কম্পাঙ্ক কত হবে? 100ই হবে। তাই না? কারণ 1 সেকেন্ডে যতগুলো তরঙ্গ, সেটাই তো তার কম্পাঙ্ক। তাহলে এগুলা আলটিমেটলি কোনটা অগ্রগামী বৈশিষ্ট্য না? কণাগুলোর পর্যায়কাল সমান হলো বিস্তার সমান নয়, এটাই হবে। শব্দ তরঙ্গ একটা কি ধরনের তরঙ্গ? আর স্থির অগ্রগামী কোনোটিই নয়, অ্যান্সার হবে অগ্রগামী তরঙ্গ। আচ্ছা, শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য ভূমিকম্পের খুব মানে ঘরবাড়ি ভেঙে যায়? পরবা সম্পদ। আচ্ছা, এখন এর থেকে আর বেশি দেখানোর কিছু নাই ভাই, আমি তোমাকে মানে এগুলা দেখানোর উদ্দেশ্য একটাই ছিল, যে দেখো তুমি যতটুকু করছো অতটুকু পড়লেই হবে। ঠিক আছে? আর এর বেশি করার কোনো প্রয়োজন নাই। এরপরও কিছু কিছু জিনিসটা তোমরা বলতেছিলাম, একটু দেখে আসি। 33 নাম্বার, না 33 নাম্বার নিয়ে একজন বলছিল। 33-এ কি আছে? শব্দের তীব্রতা 10 গুণ বাড়ালে শব্দচ্যুতা কত গুণ বাড়বে? 10 গুণ বাড়ালে 1 ডেসিবেল বাড়বে। সমস্যা কোথায় এখানে বলো তো? এটা তো ডিরেক্ট বইয়ের লাইন, সমস্যা নাই তো। আচ্ছা এখন এসব বাদ দাও, এখন আমার দিকে তাকাও সবাই। আমাকে দেখা যেতেছে? আচ্ছা, যারা পড়াশোনা করতেছো, 10-এর উপরে পাওয়ার যত তত ডেসিবেল। ওটা অন্য ক্ষেত্রে ভাই, ওটা তো ডেসিবেলের সাথে বেলের পার্থক্য করতে, 1 বেলে কত ডেসিবেল হয়, 1 ডেসিবেলে কত বেল হয়, সেটা ডিফারেন্ট ওদের মধ্যে। তাহলে 1 ডেসিবেল হচ্ছে 10-এর পাওয়ার 0.1 বেল, ওরকম আর কি। হ্যাঁ, অল সাবজেক্ট রেখে 2014 থেকে সলভ করলে হবে। এনাফ এনাফ, কারণ সিলেবাসের মধ্যে আমাদের 2000 এই বই তোমরা যেটা করতেছো 2014 সালের বই থেকে আসছে, তো 2014 সাল থেকে শুরু করে পরের গুলো সলভ করলেই হবে, কিন্তু জিকে ইংলিশের ক্ষেত্রে সব সলভ করো। হ্যাঁ, আচ্ছা। তো আশা করি এর পরেও মানে আমি আবারও বলি ভাইয়া, এই চ্যাপ্টারটা অনেক বড়, এই চ্যাপ্টারটা অনেক কিছু বুঝার আছে। ফয়সাল ভাইয়া, হ্যাঁ এই সাইমা, তোমার এটার অ্যান্সার আমি তোমাদের কমেন্টেড পোস্টে দিব, বের করে আমি নিজে দেখাবো। হ্যাঁ, এটার আসলে কোনো প্রবলেম নাই। একটা কথা বলি ভাই, জাস্ট এই চ্যাপ্টারটা বুঝার অনেক কিছু আছে। তোমরা যারা যারা অনেক টপিক বুঝো নাই, ফয়সাল ভাইয়া যে ক্লাসটা নিছেন ওই ক্লাসের রেকর্ডিংটা, যেই টপিকটা বুঝো নাই ওই টপিকে টেনে বোঝা নিও। ঠিক আছে? তোমার জন্য সুবিধা হবে, কারণ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন অনেক আসে। ফিজিক্স ফার্স্ট পেপারে সব থেকে বেশি বুঝার চ্যাপ্টার এইটা। তো যারা অনেক কিছু বুঝবা না, তারপরে কিন্তু আমি আজকে ক্লাসের শুরুতে তোমাদেরকে কিভাবে পড়তে হবে, আমি একটা চ্যাপ্টারটাকে 3 ভাগ করে পড়ানোর একটা নিয়ম দেখে দিছি। তুমি কি দেখছিলে? যারা যারা পরে ক্লাস করছে তাদের জন্য দেখাই, চলো। এটা কিন্তু কেমনে করতে হবে দেখো।
ফার্স্টে হচ্ছে 3 ভাগে ভাগ করবা, বৈশিষ্ট্যগুলা পড়বা, সংজ্ঞা এককগুলা পড়বা, ম্যাথ করবা, 3 ভাগে পড়বা। 3 ভাগে যখন আবার রিভিশন দিতে যাবা, বৈশিষ্ট্যগুলা শেষ করবা হচ্ছে 2 ঘন্টা, সংজ্ঞা একক 1 ঘন্টা, ম্যাথ 30 মিনিট। ঠিক আছে, এতটুকু করবা। কথা বুঝা গেছে? সো এখানে আর কোনো প্যারা নাই, কোনো প্রবলেম নাই। কারো কি কোনো কিছু জিজ্ঞেস করার আছে কিনা বলো। এই চ্যাপ্টার রিলেটেড আর কিছু না, এমনি আমাকে বলো কোনো পড়াশোনার ব্যাপারে, তাহলে আমি কথা বলবো। এই চ্যাপ্টার থেকে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে আমি বুঝতে পারতেছি, মাথা খারাপ করা যাবে না, এই চ্যাপ্টার থেকে এত বেশি পড়ার দরকার নেই। এই চ্যাপ্টার থেকে যখন মানে তোমাদের শেষে যখন রিভিশন দিবা, আমি যে 3টা টপিক বলছি এই 3টা টপিক জাস্ট রিভিশন দিবা। আর ছক, নাজমুল বলতেছে যে ভাইয়া আমার এক্সামে আলহামদুলিল্লাহ ভালো নাম্বার পাই, কিন্তু অফলাইন এক্সাম না দেওয়াতে কি প্রিপারেশনে কোনো ল্যাকিং হচ্ছে কিনা। দেখো অফলাইন তো সবার জন্যই বন্ধ, তাই না? 10 গুণে 1 বেল দেয়া, 680 পেজে 10 গুণে 1 বেল দেয়া, 10 গুণে 1। আচ্ছা আমি তোমার একটু বইটা, তোমাকে তোমাদের কনফিউশনটা কোথায় আমি একটু বোঝার চেষ্টা করি। 680 পেজে যাই। অফলাইন তো ভাইয়া সবার জন্যই এখন নাই, আবার তো কিছুদিন পর অফলাইন শুরু হবেই, তাহলে ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। তোমরা চিন্তা করো যে তোমাদের যারা ফার্স্ট টাইম ভাইয়ারা এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছে, তাই না, দিচ্ছে, তারা কিন্তু ফুল সিলেবাস চিন্তা করলে মানে হইলে তারা কিন্তু একটা বিপদে পড়বে, তাই না? একটু ভাবো। তাইলে এক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটাই আগায় আছো। আচ্ছা, এখানে কোন লাইনটা বলছিলা একটু বলো তো। আচ্ছা বুঝতে পারছি, এই যে এই এই জিনিসটা বলছো যে ভাইয়া 10 গুণ বৃদ্ধি পাইলে তো 1 বেল বলবে, আর এটা হলে আচ্ছা ঠিক আছে, ফাইন। আমি তোমাকে প্রশ্নটা দেখাই, এখন আসো 33 নম্বর প্রশ্ন। আচ্ছা তাহলে এই প্রশ্নটা আমাদের ভুল আছে, সিম্পল কথা। এখন মনে করো জাস্ট কথার কথা, যারা যারা ক্লাস করতেছো এখন, হ্যাঁ, এই আহ যারা যারা ক্লাস করতেছো, তুমি খেয়াল করো, তুমি জানো যে 10 গুণ বাড়লে 1 বেল হবে, তাই না? জানো। কোন অপশনে কি বেল আছে বলো তো? নাই তো। তাহলে তুমি তোমাকে এক্ষেত্রে একটা তো অ্যান্সার দেখাইতে হবে, কারণ অ্যান্সার তো থাকবেই। তো এটা তোমার বুঝে নিতে হবে যে হয়তোবা কোনো একটা ভুলে মিস্টেক হয়েছে, 1 ডেসিবেল হবে অ্যান্সার। হ্যাঁ, এটা আমাদের থেকে মিস্টেক হয়েছে, আমরা সরি। বাট এটা ঠিকটা কি, 10 গুণ বাড়লে 1 বেল হবে অ্যান্সার। হ্যাঁ, 1 বেল হবে, ডেসিবেল না। 10 গুণ বাড়লে শব্দচ্যুতা 1 বেল হবে, ঠিক আছে? এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই নিশ্চয়ই, এটা আমাদের ভুল ছিল। আর কোনো কনফিউশন আছে জিনিসটা নিয়ে? না, আমাদের ক্ষেত্রে ভুল ছিল, সরি। বাট তুমি তো বুঝতে পারছো, তাই না? আশা করি সমস্যা নাই। এই জায়গাটা একটু কঠিন বলছে, ফিজিক্স কেমনে পড়লে সুবিধা। ফিজিক্স কেমনে পড়বা, ওই সেম কথা ভাইয়া। একটা চ্যাপ্টার শেষ করবা, প্রশ্ন সলভ করবা। প্রশ্ন সলভের কোনো বিকল্প নাই, যত বেশি প্রশ্ন সলভ। আর তোমাদের সব থেকে খারাপ জিনিস কোনটা জানো, তোমরা ম্যাথ নিয়ে পাগল হয়ে যাও, ম্যাথ করবা না, সিম্পল কথা ভাইয়া। ম্যাথ মেডিকো থেকে যা করাইছে তার বাইরে ছাড়া ম্যাথ করবা না, না না। ম্যাথ বাদ দাও, দেখবা তোমাদের চ্যাপ্টারে পড়ার অনেক কিছু অনেকটুকু বাইরে গেছে। আচ্ছা, যত একটা চ্যাপ্টার পড়তে 5 থেকে 6 ঘন্টা লাগে, এখন আমি তো একটা চ্যাপ্টার 2-3 দিনও পড়তে পারি, এটা তো আমার ইচ্ছার উপরে। তার মানে আমরা যখন একটা চ্যাপ্টার পড়া শুরু করি, একটা পেজ যখন পড়া শেষ করি, আমাদের ব্রেনের উপর কনফিডেন্স থাকে না যে আমার কি এটা আসলে পড়া হয়েছে নাকি হয় নাই। এই কনফিডেন্সটা না থাকার কারণে আমরা এই পেজের মধ্যে বসে থাকি। ওই কনফিডেন্সটা আনার চেষ্টা করো যে না, আমার এটা হয়েছে, আমি পারবো। একবারে টান দিয়ে শেষ করে ফেলা, শেষ করার পরে কোয়েশ্চেন সলভ করবা, দেখবে কি ঠিকই মনে আছে। মনে না থাকলে তো তুমি প্রশ্ন সলভ করলে সেটা ধরা পড়বেই, তাই না? একটা পেজ কখনো 10 মিনিটের বেশি পড়া যাবে না, না না, ইম্পসিবল। রিভিশনের সময় তো নাই না। একটা পেজ 10 মিনিট পড়বা, অনেক বেশি ইনফরমেশন থাকলে 20 মিনিট পড়বা, এর বেশি না। কথার কথা, আমি অনেক বেশি বলে ফেলছি। সব পেজ থেকে তো সব লাইন পড়া লাগে না। তো ওটাই যে যে কতক্ষণ পড়বে ওটা ওটা ইম্পর্টেন্ট না। তুমি চ্যাপ্টারটাকে 3 ভাগে ভাগ করবা, তিন তিন ভাগে 3 বারে পড়বা। কেমিস্ট্রি কেমনে পড়তেন দেখো, কেমিস্ট্রি তো একটু অনেক বড়, তাই না? তো কেমিস্ট্রির ক্ষেত্রে ওই সেম কথা, মনে করো একটা কেমিস্ট্রি 40 পেজের চ্যাপ্টার বা 60 পেজের চ্যাপ্টার। এই 60-40 পেজের মধ্যে দাগানো আছে মনে করো 30 পেজ। ওই 30 পেজ পড়তে হবে। 30 পেজের মধ্যে 10 পেজ, 10 পেজ, 10 পেজ 3 ভাগে ভাগ করলা। এই 10 পেজ তুমি পড়লা
3 ঘন্টাতে, পরের 10 পেজ পড়লা 2 ঘন্টাতে, পরের 10 পেজ পড়লা 2 ঘন্টাতে। 3 2 5 2 7, 7 ঘন্টাতে তোমার মানে একটা কেমিস্ট্রি চ্যাপ্টার একদিনের মধ্যে 7 ঘন্টা পড়া হইলো। ওই দিন তুমি আর কেমিস্ট্রি পড়বা না। পরের দিন কি করবা? পরের দিন ওই 3 ভাগকে তুমি একবারে রিডিং দিবা। একবারে রিডিং যেটা বলে, পেজ উল্টাবা, দেখবা, এক পেজে বেশিক্ষণ বসে থাকা যাবে না, পেজ উল্টাবা, দেখবা, দেখবা, রিডিং দিয়ে শেষ হইলো। এরপরে কি করবা? এরপরে লেস প্র্যাকটিসে যাবা। এরপরে লেস প্র্যাকটিস সলভ করবা। এরপরে আমাদের হোম এক্সাম সলভ করবা, প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন সলভ করবা। এরপরে মেডিকেল পরীক্ষা দেবা। তার মানে একটা কেমিস্ট্রি পড়তে তোমার সময় কিন্তু বেশি লাগবে, কারণ চ্যাপ্টার বেশি, তাই না? আমি আহ মানে এতটুকুই বলার ছিল। হ্যাঁ, তো আলটিমেটলি আরো অনেক কথা হবে ভাইয়া, আরো অনেক কথাবার্তা হবে এখানে। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে শেষ করব। রাত হয়েছে, রেস্ট করো, জিকে পড়ো। হ্যাঁ, আর ফিজিক্সের প্রেজেন্ট এডিশনের বই পড়বো কিনা, ডেফিনেটলি নতুন এডিশনের বই পড়াটাই ভালো। তোমাদেরকে অনেক বিরক্ত করলাম আজকে, আমি সরি। আবারও হয়তো বা ক্লাস নিতে আসবো তোমাদেরকে, তোমাদের সাথে ক্লাস, তোমরা তোমাদের সব থেকে পুরাতন ব্যাচ, তোমাদের সাথে ক্লাস নিয়ে খুব ভালো লাগে। এখানেই ক্লাস শেষ। ভালো থেকো, আসসালামু আলাইকুম।